ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। মেঘের যদি পরীক্ষা খারাপ হয় তাহলে কিন্তু সবার অবস্থা 12টা বাজাবো। তোমরা মেঘের আশেপাশে যারা আছো সবাই মেঘকে লিখতে সময় দেখাবে সে প্রিপারেশন নিতে পারেনি। তোমরা তাকে যথাযথ সাহায্য করবে, না হলে তো ভালো করেই জানো আমার কথা অমান্য করলে তোমাদের সাথে কি করব আমি। সকলের যেন কথাগুলো মনে থাকে। আর মেঘ, তুমি টেনশন করো না, আমি চললাম বাইরে, তোমার জন্য আমি অপেক্ষা করব। ভালো করে পরীক্ষা দাও। হিয়া সবাইকে শাসিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে বন্ধুদের কাছে চলে যায়। জয় আর হিয়া বাকি বন্ধু বান্ধবের কাছে পৌঁছানোর পরে জয় হিয়াকে বলে, হিয়া, আমি বুঝলাম না তোর ব্যাপারটা। তুই সেই ছেলেটাকে নিয়ে এত আদিক্ষেতা করছিলি কেন? তার উপরে সে ভার্সিটিতে আসা মাত্রই কিছু না বলে হুট করেই তার কাছে চলে গিয়েছিলিস, কাহিনীটা কি? কাহিনী আবার কি? সোজা ভাষা বলতে গেলে তাকে আমার ভালো লাগা শুরু করেছে, কারণ সে একজন ভালো মনের মানুষ। মানে কি হিয়া এসবের? মানে কি সেটা তোকে বলেই দিলাম। হিয়া, আমি তোকে সেই কবে থেকে পছন্দ করি, কিন্তু তুই আমাকে পাত্তাই দিস না। উল্টো 2 দিনে একটা ছেলেকে তোর ভালো লাগতে শুরু করছে, তাও আবার তোর জুনিয়র। আমরা আর কিছুদিন পর বেরিয়ে যাব, আর সে সবে মাত্র এডমিশন নিয়েছে। তোর এমন ছেলেকে পছন্দ হয় কি করে হিয়া? দেখ জয়, ভালো লাগা বলে কই হয় না। আমার তোর উপর সেই ফিলিংস আসে না যেটা তার জন্য আসে। আর বড় ছোট ম্যাটার না, 1 বছর শুধু এদিক সেদিক। হিয়া, আমি তোর এই ব্যাপারটা মানতে পারলাম না। কোথাকার কোন কে না কে আমাকে রেখে তুই 2 দিনের একটা ছেলেকে প্রায়োরিটি দিচ্ছিস। দেখ, তুই মানতে না পারলে আমার কিছু করার নেই। তোকে কিছু করতে হবে না। ফকিরের বাচ্চাটাকে আজ আমি ভার্সিটি ছুটি হলে দেখে নেব। দেখ জয়, ঝামেলা বড় করিস না। আর সে ফকির নাকি, সেদিন তুই সেটা ভালো মতোই দেখতে পেয়েছিস। অবশ্য সে ফকির হোক না ধনী, আমার এতে কিছু যায় আসে না। আমার বাবা যথেষ্ট আছে, সে ফকির হলো এতে কোনো আমার আপত্তি নেই। আমার সব ভাবেই চলবে। তুই অযথা বাড়াবাড়ি করতে যাস না। বাড়াবাড়ির এখনো কিছু দেখিসনি তুই। ভার্সিটি ছুটি হোক, তখন বাড়াবাড়ি কাকে বলে দেখতে পারবি। আজকে ওই ছেলের আমি 12টা বাজিয়ে ছাড়বো। হিয়া জয়কে বারণ করে, কিন্তু জয় কোনো কথা শুনে না। রেগে মেগে সেখান থেকে চলে যায়। আকাশের পরীক্ষা শেষ হওয়ার পর জয় তার কিছু বন্ধু বান্ধবকে নিয়ে আকাশকে ধরে। হিয়া জয়কে আটকানোর চেষ্টা করে, কিন্তু জয়কে থামাতে পারে না। জয় তার বন্ধু বান্ধবদের নিয়ে আকাশকে মারতে আরম্ভ করে। হিয়া আটকানোর চেষ্টা করলেও সে বৃথা হয়। জয় তার বন্ধু বান্ধব আকাশকে মারতে মারতে মাটিতে ফেলে দিয়েছে। হিয়া এখনো আপ্রাণ চেষ্টা করছে আকাশকে বাঁচানোর। আকাশকে মায়ের হাত থেকে বাঁচাতে সে আকাশের সামনে চলে আসে। জয় এবং তার বন্ধু বান্ধব হিয়া আকাশের সামনে চলে আসায় কিছুটা বাধাগ্রস্ত হয়। আকাশের সুযোগটাকে কাজে লাগে মাটি থেকে উঠে দৌড় মারে। জয় হিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে আকাশের পিছু নেয়, কিন্তু সে আকাশকে ধরতে পারে না। আকাশ ভার্সিটির একটা ক্লাসরুমে ঢুকে ভিতর থেকে দরজা আটকে দিয়েছে। জয় এবং তার বন্ধুরা সবাই দরজার বাইরে দাঁড়িয়ে দরজা ধাক্কাচ্ছে। হিয়া এই পরিস্থিতি দেখে বুঝতে পারে আকাশ বেশি সময় আত্মরক্ষা করতে পারবে না, তাকে জলদি কিছু একটা করতে হবে। তাই সে দৌড়ে ভার্সিটির বাইরে চলে যায়, কারণ সে জানে গার্ডরা ভার্সিটির বাইরে রয়েছে। সে গার্ডদের গিয়ে সবকিছু জানায়। গার্ডরা সাথে সাথে নিয়ার কাছে ফোন দেয়, কারণ অন্য কোনো জায়গা হলে তারা সামলে নিত, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ঝামেলা করাটা কোনো বুদ্ধিমানের কাজ না। তাই নিয়ার কাছে ফোন দিয়ে সমস্ত কথা জানায়। নিয়া তাদেরকে বলে বন্দুক গাড়ির ভিতরে রেখে গিয়ে কি হচ্ছে সেটা জানতে। গার্ডরা ভার্সিটির ভিতরে ঢুকে দূর থেকে সবকিছু লক্ষ্য করে। নিয়াকে জানায় আকাশ এখনো আত্মরক্ষার জন্য রুমের ভিতরে বন্দী হয়ে আছে। ছেলেগুলো দরজার সামনে দাঁড়িয়ে আছে। নীরা গার্ডদের বলে সেখানে থাকতে, সে জলদি আসছে। গার্ডরা নীরার কথা মতন তাই করে। ভার্সিটির ভিতরে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। কিছু সময় পর নীরা কিছু লোকদের সঙ্গে করে নিয়ে নিজের আসল রূপে সেখানে আসে। এরপর সবাইকে দাঁড়াতে বলে। সে একাই জয়দের কাছে গিয়ে 1 হাত দিয়ে জয়ের গালে থাপ্পড় দেয়। এরপর সবাইকে দাঁড়াতে বলে সে একাই জয়দের কাছে গিয়ে 1 হাত দিয়ে জয়ের গালে চেপে ধরে তাকে মাটি থেকে অনেকটা উঁচুতে উঠিয়ে ফেলে। সবাই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। কেউ এটা বুঝে উঠতে পারছে না 1 হাতের সাহায্যে গলা চেপে একটা পুরুষকে মাটি থেকে উপরে উঠিয়ে ফেলে তা আবার একটা মেয়ের পক্ষে কিভাবে সম্ভব। অদ্ভুত দৃষ্টিতে সবাই নীরার দিকে তাকিয়ে আছে। জয়ের বন্ধুরাও থতমত হয়ে গিয়েছে নীরার আচরণে। জয়ের অবস্থা দেখে কারোর মধ্যে আর সাহস কাজ করছে না কিছু করার। তাদের ইতিমধ্যে ধারণা হয়ে গেছে একটা মেয়ের পক্ষে 1 হাতের সাহায্যে যদি তাদের বন্ধু জয়কে মাটি থেকে উঁচুতে উঠিয়ে ফেলা সম্ভব হয়, তাহলে এই মেয়ের পক্ষে আরো বহু কিছু করাই সম্ভব। কারণ সবার সাহস ভিতরে ভিতরে দাফন হয়ে গেছে।
তার উপর এই মেয়ে কতগুলো লোক সাথে করে নিয়ে এসেছে। সে একাই যদি এমন প্রতিভা দেখায় তাহলে তার লোকগুলোর মধ্যে কি কি প্রতিভা লুকিয়ে আছে সেটা একমাত্র তারাই ভালো জানে। জয়ের বন্ধুরা সবাই নীরার কাছ থেকে কিছুটা দূরে সরে যায়। আসলে কথায় আছে না, বিপদ দেখলে নিজের চিন্তাটাও সবসময় আগে মাথায় আসে। এছাড়াও এই মেয়ে কখন জয়কে ছেড়ে তাদের 12টা বাজায় সেই ভয়ে জয়ের বন্ধুরা। নীরা প্রচন্ড জোরে জয়ের গাল চেপে ধরে হাতের সাহায্যে তাকে হাওয়া টাইট লাগায়। জয় ঠিকঠাক মতো নড়াচড়া করতে পারছে না। জয় পুরুষ হওয়া সত্ত্বেও সে অনুভব করতে পারছে এই মেয়ের শরীরে দানবের মতন শক্তি বিদ্যমান। এই মেয়ের শক্তির সাথে মোকাবেলা করা তার পক্ষে অসম্ভব, তাই সে নিজের পরাজয় মেনে নেয়, মোকাবেলা করার ইচ্ছেটাকে বাদ দিয়ে দেয়। জয় আর তার বন্ধুদের অবস্থা দেখে নীরা অনুমান লাগিয়ে ফেলে তার হার মেনে নিয়েছে। নীরা জয়ের গলা ছেড়ে দেয়, কিন্তু তার রাগ কমে না, কারণ তারা আকাশকে মেরেছে। নীরা জয়ের গালে ছেড়ে দিয়ে পরক্ষণে আবার জয়ের কলার চেপে ধরে ধুম ধারম কয়েকটা ঘুষি মারে। জয়ের নাক ফুটো করে রক্ত বের হচ্ছে। নীরার রাগ কিছুটা শান্ত হয়। তার প্রিয় মানুষকে মারার পরিণাম কি সেটা নীরা স্পষ্টভাবে জয় এবং তার বন্ধু বান্ধবকে বুঝিয়ে দিয়েছে। জয়কে কঠিন শিক্ষা দেওয়ার পর নীরা জয়কে কলার চেপে ধরা অবস্থায় বলে, আমি মেয়ে হলেও তাদের সব কয়টাকে একাই পিটিয়ে মাটিতে আধমরা করে ফেলে রাখার মতো ক্ষমতা রাখি। তাহলে একবার ভেবে দেখ, আমার দাঁড়িয়ে থাকা লোকজনগুলো যদি কিছু করার চিন্তা মাথায় আনে তাহলে তোদের অবস্থা কি হবে। একটা কথা কান খুলে স্পষ্টভাবে শুনে রাখ, আজকের পর মেঘকে কিছু করার চিন্তা ভাবনা করা তো দূরের কথা, তাকে দেখলেও 100 হাত দূরে সরে পালাবি। না হয়তো পরের বার যদি উল্টাপাল্টা কোনো চিন্তা তোর মাথায় আসে তাহলে সেদিন ধরে নিবি আজীবন পঙ্গু হয়ে বিছানায় শুয়ে থাকার মতো অবস্থা আমি তোর বানিয়ে দেব। আমার কথাগুলো যেন মাথায় থাকে, যদি ভুলক্রমে কথাগুলো মাথা থেকে বের হয় তাহলে তোর জন্যই কিন্তু বিপদ। নীরা জয়কে শাসিয়ে ছেড়ে দেয়। এরপর গার্ডদের কাছে গিয়ে বলে সে চলে যাচ্ছে। তারা যেন সেখানে আসার বিষয়ে মেঘকে কিছুই না বলে এবং মেঘকে নিয়ে সহি সালামতে বাড়িতে ফিরে। গার্ডরা নীরার কথা সম্মতি জানায়। নীরা চলে যায় আর গার্ডরা আকাশকে রুম থেকে বের করে আনতে চলে যায়। অপরদিকে জয় মুখে হাত দিয়ে মাটিতে বসে আছে। সেই সাথে মনে মনে ভাবছে এ যাত্রা সে বড় ধরনের বাঁচা বেঁচে গেল। এমন ডেঞ্জারাস মেয়ে সে তার জীবনে কখনো দেখেনি। তার উপরে এক ধরনের ফাইটিং পোশাক পরে মুখ বেঁধে এসেছে, একদম কোরিয়ার ফাইটারদের মতো। তাকে দেখলেই তো যে কারো ভিতরে ভয় ঢুকে যাবে। জয় নীরাকে নিয়ে ভাবতে ব্যস্ত, আর অন্যদিকে গার্ডরা গিয়ে আকাশকে রুম থেকে বের করে। আকাশ রুম থেকে বের হয়ে জয়ের অবস্থা দেখে ভাবে গার্ডরা হয়তো তাকে বাঁচিয়েছে। নীরা যে এখানে এসেছিল সে ব্যাপারে আকাশ কিছুই জানে না। গার্ডরাও তাকে নীরার বিষয়ে কিচ্ছু বলেনি। আকাশকে সাথে নিয়ে গার্ডরা নীরার কথা মতন সহি সালামতে বাড়িতে এনে পৌঁছে দেয়। নীরা দরজা খুলে আকাশের অবস্থা দেখে চমকে ওঠার ভান করে বলে, তোমার এই অবস্থা হলো কি করে? শার্টের বোতাম কই? আর এই শরীরে মাটি লেগে আছে কেন? তোমাকে দেখে তো মনে হচ্ছে ভার্সিটিতে কারোর সাথে মারামারি করে এসেছো, তার উপরে মুখও ফুলে আছে। কাহিনী কি? এই যে গার্ডরা, কি হয়েছে ওর? নীরা কথার উত্তরে শান্ত মাথায় গার্ডরা মিথ্যা অভিনয় করে বলে, আসলে ম্যাডাম ভার্সিটি কিছু ছেলের সাথে ওনার একটু ঝামেলা লেগেছিল। আমরা এই বিষয়ে কিছু জানতেই ওনাকে ভার্সিটির কিছু ছেলে মিলে মেরেছে। আপনারা বডিগার্ড হিসেবে থেকে আর কাজ কি হলো তাহলে? সরি ম্যাডাম, আসলে শিক্ষা প্রতিষ্ঠান দেখে আমরা বাইরে অপেক্ষা করছিলাম স্যারের। ভিতরে গিয়ে অপেক্ষা করাটা আমাদের জন্য ঠিক মনে হচ্ছিল না। এ কারণে বিষয়টা সম্পর্কে অবগত হতে দেরি হয়ে গেছে, না হয়তো কখনোই এমনটা হতো না। ঠিক আছে, সমস্যা নেই। আর ভার্সিটির স্টুডেন্ট নিজেদের মধ্যে টুকটাক এসব হয়ে থাকে। আপনারা এখন গিয়ে নিজেদের কাজ করুন, আমি ওকে নিয়ে ভিতরে যাচ্ছি। আচ্ছা ম্যাডাম। গার্ডরা চলে যায়। নীরা গার্ডদের সামনে স্বাভাবিকভাবে আচরণ করে, কিন্তু দরজা বন্ধ করে আকাশকে নিয়ে রুমে আসার পর নীরার রূপ পাল্টে যায়। খপ করে আকাশের কলার চেপে ধরে। সমস্যা কি তোর? হ্যাঁ, কোথায়? আমার আবার কি সমস্যা হবে? সমস্যা নেই তাই না? আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো যে তুই কি আসলেই ছেলে? কেন, তোমার কি কোনো সন্দেহ আছে আমাকে নিয়ে? না, তা অবশ্যই নেই, কিন্তু তুই সবসময় মার খেয়ে আসিস কেন? মাঝে মধ্যে মার দিয়ে আসতে পারিস না? কি বলো? আমি ওদের মারবো কি করে, তাও আবার একা 4-5 জন ছেলেকে? আমি ওইরকম মারামারি জানি নাকি? কেন জানিস না? মার খেতে পারিস কিন্তু দিতে জানিস না। নীরা, আমি ওইসব জেনে কি করবো বলো তো? কি করবি আবার? তোকে যদি কেউ কখনো মারতে আসে তখন তুইও তাদের উল্টো পিটিয়ে তক্তা বানাবি। আরে বাদ দাও তো ওইসব। কোনো বাদ দেয়া দিয়ে নেই। তুই একটু সুস্থ হলে ফাইটিং কোর্সে ভর্তি হবে। নীরা, ছাড়ো না ওসব। দেখ, আমাকে খামাখা রাগাবি না। এমনিতেই রাগ উঠে আছে তোর উপরে, প্রতিবার মার খেয়ে আসবি, এটা আমি কখনোই মেনে নিব না। আমি যেটা বলি সেটাই ফাইনাল। নিজের আত্মরক্ষা করা শিখতে হবে তোর। আচ্ছা আচ্ছা, শিখবো।
মনে থাকে যেন। এবার গিয়ে ফ্রেশ হয়ে আস, আর ক্ষমা প্রার্থী তুই তোকারি করার জন্য। আমার আসলে রাগ উঠে গিয়েছিল। আরে সমস্যা নেই। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো জলদি করে। তুমি আজ দুপুরে বাসায় থাকবে বলে আমি তাড়াতাড়ি করে রান্না শেষ করছি। তুমি ফ্রেশ হয়ে আসলে আমিও ফ্রেশ হতে যাব, এরপর দুজনে খেতে বসবো। আচ্ছা। আকাশ ফ্রেশ হতে চলে যায়। শরীরে বেশ কয়েক জায়গায় ব্যথা করছে আকাশের। কোনো মতে গোসলটা সেরে আসে আকাশ। আকাশের পর নীরা গোসল করতে যায়। আকাশ খাটে শুয়ে আছে, নীরা গোসল করে আসার অপেক্ষা করছে। নীরার অপেক্ষায় শুয়ে থাকতে থাকতে আকাশের ঘুম চলে আসে। অন্যদিকে নীরা কিছুক্ষণ পর গোসল শেষ করে এসে দেখে আকাশ ঘুমিয়ে গেছে। আকাশকে ডাক দেয় নীরা, কিন্তু আকাশ ঘুম থেকে ওঠে না। পরপর দুইবার ডাক দেয়, কিন্তু আকাশ ঘুমের রাজ্যে পুরোপুরিভাবে হারিয়ে গেছে। আকাশে কোনো সাড়া না পেয়ে নীরা আলতো করে আকাশকে নাড়িয়ে ডাকে। এরপর আকাশ ঘুম ভেঙে যায়। নীরা আকাশকে বলে, কি হলো, ঘুমিয়ে গেলে যে? খাবার খাবে না তুমি? নীরা, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, তুমি খেয়ে নাও, আমি ঘুম থেকে উঠে পরে খেয়ে নেব। না, এমনটা করা চলবে না। তোমার ওষুধ রয়েছে, তার উপরে আজ আবার ঝামেলা করে শরীরে 12টা বাজিয়েছো। তুমি উঠে বসো, আমি খাবার নিয়ে আসছি। আকাশ কিছু বলতে যাবে তার আগেই নীরা চলে যায়। আকাশ নীরা চলে যাওয়ার পর উঠে বসার বদলে আবার ঘুমিয়ে পড়ে। একটু পর নীরা খাবার প্লেট হাতে করে নিয়ে এসে আকাশ আবার ঘুমিয়ে পড়েছে। নীরা আবারও নাড়িয়ে ডাকে আকাশকে। আকাশ নীরার ডাকে চোখ খুলে, তবে তার শরীর প্রচন্ড দুর্বল লাগছে। উঠে বসার মতো শক্তিটা যেন সে পাচ্ছে না, তবু উঠে বসার চেষ্টা করছে। আকাশের অবস্থা দেখে নীরা বুঝতে পারে আকাশের শরীর দুর্বল লাগছে, তাই সে এক হাত দিয়ে আকাশকে ধরে উঠে বসানোর সাহায্য করে। নীরার সামনে ছোট মানুষের মতন চোখে ঘুম নিয়ে বসে আছে আকাশ। নীরা খাবার মাখিয়ে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। আকাশ খাবারের লোকমা মুখে নিয়ে 2-3 বার চিবিয়ে গিলে খেয়ে ফেলছে। আকাশ চাচ্ছে কোনো মতে খাবারটা শেষ করে আবার ঘুমিয়ে পড়তে, কিন্তু নীরা আকাশের অবস্থা দেখেই বলে, তাড়াহুড়ো করে খেতে গিয়ে আরেক ঝামেলা বাঁধবে। ধীরে সুস্থে খাবারটা শেষ করো, তারপর তো ঘুমাতে পারবেই। নীরা কথা আকাশের কানের মাছিও নয় না, সে নিজের মতোই খেয়ে যাচ্ছে। নীরাও আর কিছু বলে না। আকাশের খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খাইয়ে দেয়। আকাশ খাবার খেয়ে চুপচাপ শুয়ে পড়ে, কিন্তু এবার তার ঘুম আসছে না ঠিকভাবে। এত সময় ঘুমের মধ্যে অস্থির লাগছিল, কিন্তু এখন শোয়ার পর ঠিকঠাক ঘুম আসছে না। অনেক চেষ্টার পর চোখের পাতা এক করে, কিন্তু কোনো পুরোপুরি ঘুম আসেনি। একরকমের অস্বস্তি হচ্ছে আকাশের। এভাবেই কিছু সময় কেটে যায়। এরই মধ্যে নীরা খাওয়া দাওয়া শেষ করে এসে বিছানায় শুয়ে আকাশকে জড়িয়ে ধরে। নীরার শরীরে উষ্ণতায় আকাশের অস্থির মাত্রাটা অনেকটা কমে যায়। নীরা জড়িয়ে ধরাটা আকাশের এক ধরনের কেমন যেন ভালো লাগছে। আগের তুলনায় অস্থিরতার মাত্রাটা অনেক কমে গিয়েছে আকাশের। আকাশ পুরোপুরিভাবে ঘুমের রাজ্যে আবারও হারিয়ে যায়। এক ঘুমে রাত 9টায় ঘুম থেকে উঠে। নীরাও আকাশের সাথে ঘুমিয়েছে, কিন্তু সে সন্ধ্যায় উঠে গিয়েছে। আকাশ ঘুম থেকে উঠে দেখে শরীরের দুর্বলতা এখন অনেকটা কম লাগছে। ঘুম থেকে ওঠার কিছু সময় পর নীরা খাবার নিয়ে এসে রাতের খাবারটাও নিজের হাতে খাইয়ে দেয়। আকাশ এবার ঠিকঠাক ভাবে খাবারটা খায়। আকাশকে খাওয়ানো শেষ করে নীরা চলে যায়। কিছু সময় পর নীরা নিজেও খাওয়া দাওয়া শেষ করে আকাশের রুমে আসে। আকাশ এখনো ঘুমায়নি। নীরা রুমে এসে আকাশের পাশে শুয়ে পড়ে। নীরা খাটে শোয়ার কিছু সময় পর আকাশ ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে নীরা বিছানায় নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:30 বাজে। আকাশ অনুমান লাগিয়ে ফেলে নীরা নাস্তা বানাতে রান্না করে। আকাশ আর 5-7 না ভেবে ফ্রেশ হতে চলে যায়। খানিক বাদে ফ্রেশ হয়ে গিয়ে এসে দেখে নীরা টেবিলে নাস্তা রেডি করে রেখেছে। আকাশ রেডি হয়ে নাস্তা করতে চলে যায়। নীরাও আকাশের সাথে সাথে টেবিলে বসে নাস্তা করে নেয়। আকাশ নাস্তা পালা শেষ করে অফিসের জন্য বেরিয়ে যায়। গার্ডরা নিজেদের ডিউটি পালন করে আকাশকে অফিসে পৌঁছে দেয়। আকাশ অফিসে পৌঁছে নিজের কাজ শুরু করে দেয়। কাজ চলাকালীন সময় হুট করে হিয়া আকাশের কাছে গিয়ে হাজির হয়। আকাশ হিয়াকে দেখে জিজ্ঞেস করে, তুমি কখন এসছো? এই তো একটু আগে। আচ্ছা মেঘ, তোমার কাছে আমার কিছু জানার ছিল। হ্যাঁ হিয়া, বলো। আচ্ছা, গতকালকে সে মেয়েটাকে? কোন মেয়ের কথা বলছো তুমি? কোন মেয়ে আবার? যে গতকাল জয়ের 12টা বাজিয়েছে, যে মেয়েটা, আমি তার কথাই বলছি। কি বলো এসব? জয়ের 12টা তো 11টা বাজিয়েছে। আজব, তোমার মাথা কি নষ্ট হয়ে গিয়েছে নাকি? গতকাল তুমি ক্লাসরুমে নিজেকে বন্দি করার কিছু সময় পর একটা মেয়ে কিছু লোক নিয়ে সেখানে এসেছিল। তারপর সে জয়কে চরম শিক্ষা দিয়েছে। মেয়েটার চেহারা দেখতে কেমন? চেহারা দেখছি পাইনি, কারণ তার শরীর ফাইটিং এ একটা পোশাক আর মুখে কাপড় দিয়ে ঢাকা ছিল। তবে বিশ্বাস করো, মেয়েটার পোশাক দেখলে যে কারোর ভিতর ভয় কাজ করবে। তার উপর যার প্রতিভা দেখিয়েছে গতকাল, এক হাতের সাহায্যে জয়ের গলা চেপে ধরে তাকে হাওয়ায় ভাসিয়ে ফেলেছে। আমার ধারণা মতে মেয়েটা হয়তো মার্শাল আর্টের অনেক বড় একজন আর্টিস্ট। 2-4 জনকে পিটিয়ে সমান করে দেওয়া তার বাঁ হাতের খেলা। আচ্ছা মেঘ, বলো না মেয়েটাকে? হিয়ার কথা শুনে আকাশের চোখ বড় বড় হয়ে গেছে। হিয়ার প্রশ্নের উত্তরে কি বলবে তার জানা নেই, কারণ সে মেয়েটা সম্পর্কে নিজেই জানে না।
কিন্তু হিয়ার কাছ থেকে যে বর্ণনা শুনলো মেয়েটার, এতে করে আকাশ নিজেই বড় আকারে শক খেয়েছে। আকাশের মাথায় কাজ করে না কে এই মেয়ে। এমন সময় হুট করেই নীরার কথা আকাশে মাথায় আসে, কারণ সে যখন গতকাল ক্লাসরুমে দরজা আটকে ভিতরে ছিল তখন তার কেন জানি মনে হয়েছিল এক দুবার সে নীরার কণ্ঠ শুনেছে, কিন্তু সে রুম থেকে বের হওয়ার পর নীরাকে দেখতে না পেয়ে সে আর বিষয়টার দিকে সেভাবে ধ্যান দেয়নি। সে ভেবেছিল সে হয়তো ভুল শুনেছে, কিন্তু এখন ব্যাপারটা তার কাছে অনেকটা রহস্যজনক বলে মনে হচ্ছে। সাথে সাথে আকাশের মাথায় টনক নেড়ে যায়, সেই সাথে আকাশের হিসেব অনেকখানি মিলে গেছে। আকাশ আর দেরি না করে হিয়ার সাথে পরে কথা বলবে বলে রহস্য উন্মোচন করতে সোজা জায়গা মতন চলে যায়। গার্ডদের সামনে গিয়ে হাজির হয়েছে আকাশ। গার্ডরা আকাশের আগমনে গাড়ির দরজা খুলে দেয়। তারা ভাবে আকাশ হয়তো কোথাও যাবে, কিন্তু আকাশ গার্ডদের ধারণাকে ভুল প্রমাণ করে শান্ত নামক গার্ডকে বলে, গতকাল আমি যখন ক্লাসরুমের ভিতরে ছিলাম তখন কোনো এক মেয়ে এসে নাকি জয় এবং তার বন্ধুদের মেরেছে। সেই মেয়েটাকে? গার্ডরা ভেবাচাকা খেয়ে যায় আকাশের প্রশ্ন শুনে। আকাশের কথার উত্তরে কি বলবে বুঝে উঠতে পারছে না, চিন্তায় পড়ে যায় গার্ডরা। আকাশ গার্ডদের চুপ করে থাকতে দেখে আবারও বলে ওঠে, কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আমার বাসায় যেই মেয়েটা থাকে নীরা, আমি গতকাল সেই নীরার কণ্ঠ শুনেছি ক্লাসরুমের ভিতর থেকে। আমার সত্যিটা বলুন, গতকালকে সেই মেয়েটা কে ছিল? গার্ডরা যথারীতি আরো চমকে ওঠে, তবে তাদের এখন আর চুপ করে থাকার অবকাশ নেই। এখন তাদের নিরাপত্তায় আকাশ তার প্রশ্নের উত্তর জেনে যাবে। শান্ত প্রশ্নের উত্তরে বলে ওঠে, স্যার, নীরা ম্যাডাম কি করে আপনার ভার্সিটিতে আসবে? আপনি হয়তো ভুল শুনছেন। আচ্ছা, আমি না হয় ভুল শুনেছি, কিন্তু গতকাল যে এসেছিল সেই মেয়েটাকে? স্যার, সেই মেয়েটা আমাদের দলের একজনই। আপনাদের দলের মানে? আমি তো আপনাদের দলে আগে কখনো মেয়ে দেখিনি। দেখুন, আপনারা আমাকে সত্যিটা বলুন। স্যার, আমি সত্যিটাই বলছি। স্যার, আমাদের দলে অনেক সদস্য, ছেলের পাশাপাশি অনেক মেয়েও আছে। আমরা কয়েকজন মাত্র আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য নিয়োজিত থাকি, বাকি সদস্যরা তাদের কাছে ব্যস্ত থাকে। সে কারণে হয়তো আপনার চোখে আর কেউ পড়েনি। সবই বুঝলাম, তবে আমার বিষয়টা নিয়ে খটকা লাগছে। আমি একবার গলার আওয়াজ শুনলে না হয় ভুল শুনেছি বলে মেনে নিতাম, কিন্তু আমি একের অধিকবার নীরার কণ্ঠ শুনতে পেয়েছি। স্যার, মাঝে মধ্যেই এমন হয়। দেখা যায় আমরা অপরিচিত কারো গলার আওয়াজ শুনলাম, কিন্তু সেই আওয়াজটা আমাদের পরিচিত কারোরই বলে মনে হয়। আকাশ আর কিছু না বলে আবার অফিসে ফিরে আসে। গার্ডরা আকাশের কথায় অস্বীকার করে এ যাত্রা বেঁচে গেছে, কিন্তু আকাশের মনে এখনো কিছুটা কৌতূহল রয়ে গেছে। অফিসে ফিরে এসে কাজকর্মে লেগে পড়ে। কিছু সময় পর হিয়ার আবার আগমন ঘটে। হিয়া আকাশের কাছে উপস্থিত হয়ে জিজ্ঞেস করে, মেঘ, তোমার কাছে যে প্রশ্নটা করেছিলাম সেটার উত্তর কিন্তু এখনো পাইনি আমি। কে ছিল সে মেয়েটা? মেয়েটা আমার গার্ডদের মধ্যে থেকে একজন। বাপরে, এত শক্তিশালী তোমার গ্যাং! কিন্তু মেঘ, তোমার কাছে আমার আরো একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? মেঘ, এতগুলো ছেলের গ্যাং থাকতে তোমার মেয়ে গ্যাং কি প্রয়োজন? আকাশ কি উত্তর দেবে কিছু সময় ভাবে, এরপর হিয়ার কথার উত্তরে বলে, প্রয়োজন বলতে মেয়েটা ফাইটিং ভালো জানে, সে কারণে গার্ডরা তাকে নিজেদের সাথে কাজে নিয়েছে। ও আচ্ছা, তবে শোনো, মেয়েদের থেকে একটু দূরে দূরে থাকবে তুমি। ও মা, কেন? এত কেনর উত্তর দিতে পারবো না, যেটা বলেছি সেটার উপরে আমল করো। উত্তর না দিলে কিভাবে হবে? হ্যাঁ, তুমি আমার মেয়েদের থেকে দূরে থাকতে কেন বলছো? আমার তো সেটার কারণ জানতে হবে, তাই না? কারণ জানতে চাও? ঠিক আছে, বলছি। শোনো, আমি ঘুরে পেছনে কোনো কথা বলতে পারি না, যা বলার ডিরেক্ট বলে দিচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছে তোমাকে আমি পছন্দ করে বসেছি। তোমাকে নিয়ে আমার আলাদা রকম একটা অনুভূতি কাজ করে, সেই কারণে আমি মেয়েদের থেকে তোমাকে দূরে থাকতে বলি। হিয়ার কথা শুনে আকাশ বিষম খায়। আকাশ নীরার প্রতি অলরেডি আসক্ত। এরই মধ্যে হিয়া এসে টপকেছে। নিজেকে সামলে নিয়ে বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য হিয়াকে বলে, আমি মেয়েদের সাথে কেন কারোর সাথেই সেভাবে মেলামেশা করি না। যাই হোক, আমার অনেক কাজ বাকি, আমার কাজ করতে হবে এখন। তোমার সাথে পরে কথা হবে। ঠিক আছে, কাজ করো, তবে আমার কথাটা যেন তোমার মাথায় থাকে। আকাশ আর কিছু বলে না। হিয়া নিজের মতন কথাটা বলে চলে যায়। আকাশ কাজে মন দেয়। বিকালবেলায় অফিস টাইম শেষ হলে আকাশ অফিস থেকে বের হয়ে নিচে নামতে হিয়ার সাথে দেখা হয়। তখন হিয়া আকাশকে বলে, চলো মেঘ, রিক্সা করে আমরা দুজন একটু কোথাও থেকে ঘুরে আসি। সম্ভব না হিয়া, আমার বাসায় জরুরি কাজ আছে। আরে, বেশি সময় লাগবে না তো, দুজন মিলে আশেপাশে কোথাও যাব। আর এবার আমাদের সাথে সাথে তোমার গ্যাংরাও যাবে। সরি হিয়া, সম্ভব না, আমি চললাম এখন।
আকাশ আর হিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে গার্ডদের কাছে চলে আসে। গার্ডরা গাড়ির দরজা খুলে দেয়। আকাশ গাড়িতে উঠে বসে। কিছু সময়ের মধ্যে যথারীতি আকাশ বাড়িতে চলে আসে। বাড়িতে পৌঁছে নীরাকে ডাকে, কিন্তু নীরা দরজা খুলে না। আকাশ নিজের কাছে থাকা চাবিটা দিয়ে দরজা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে। আকাশের মনে আগের ন্যায় কু ডাকছে, কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করার পরেই দেখে নীরার ফোন সোফার উপরে ছোট টেবিলে রাখা, আর নীরা ওয়াশরুমের ভিতরে গোসল করছে। আকাশ বুঝতে পারে নীরা ওয়াশরুমে গোসল করছে দেখেই হয়তো আওয়াজ শুনতে পায়নি। আকাশের ভয়ের মাত্রা কমে। সে আর নীরাকে না ডেকে ব্যাগ রেখে সোফায় বসে রিল্যাক্স করছে। মিনিট খানিক যেতে না যেতেই নীরার ফোন বাজতে থাকে। আকাশ অবাক হয় নীরার ফোন বাজতে দেখে। আকাশ সাথে সাথে টেবিলের উপর থেকে ফোনটা হাতে তুলে নিয়ে কল রিসিভ করে, কিন্তু কল রিসিভ করার পর আকাশ হ্যালোর মাত্রায় অপর পাশ থেকে ঠুস করে কলটা কেটে দেয়। আকাশ চরম মাত্রা অবাক হয়, কারণ নীরাকে ফোন করার মতন সে ছাড়া আর কেউ নেই। তার উপর আকাশ হ্যালো বলা মাত্রই লোকটা ফোন কেটে দিয়েছে। আকাশ ফোনটা আগের জায়গায় রেখে দিয়ে বিষয়টা নিয়ে ভাবছে। এভাবে কিছু সময় যেতেই নীরা ওয়াশরুম থেকে বের হয়। নীরা ওয়াশরুম থেকে বের হওয়ার পর আকাশকে দেখে একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, তুমি কখন এলে? এই তো একটু আগেই। ও আচ্ছা, কিন্তু তুমি বাড়িতে ঢুকলে কি করে? কি করে আবার? আমার কাছে বাড়ির যেই দ্বিতীয় নাম্বার চাবিটা আছে সেটা দিয়ে। আচ্ছা বুঝেছি, শোনো তুমি একটু বসো, আমি আসছি। নীরা আকাশকে বসতে বলে জলদি করে ভেজা কাপড়গুলো বারান্দায় শুকাতে দিয়ে চলে যায়। কাপড় শুকাতে দিয়ে একটু পর বারান্দা থেকে ফিরে এসে আকাশের পাশে বসে। তখনই আকাশ নীরাকে প্রশ্ন করে, তোমাকে কে ফোন করেছিল? তোমার এই নাম্বার তো আমি ছাড়া কারোর কাছে নেই। ওমা, সেটা আমি কি করে বলবো? নীরা, তুমি না জানলে কে জানবে এই কথা? আরে আমি কিছু তো জানি না, এই নাম্বার শুধু তোমার কাছে আর গার্ডদের কাছে রয়েছে। গার্ডের কাছে নাম্বার আছে মানে? মানে হচ্ছে তোমার খবরাখবর নেওয়ার জন্য আমি গার্ডদের নাম্বার দিয়ে রেখেছি, যাতে করে তুমি কোনো মেয়েকে নিয়ে ঘুরতে গেলে সেটা আমি জানতে পারি। ও আচ্ছা, কিন্তু এই লোকটা তাহলে কে সেটাই তো বুঝতে পারছি না। ফোন দেওয়ার পর আমি কল রিসিভ করে হ্যালো বলতে সে ফোন কেটে দিয়েছে। মেঘ, ফোন আর সিম দুটো তুমিই দিয়েছো। অন্য কারো কাছে আমার নাম্বার থাকার প্রশ্নই আসে না। হয়তো কেউ ভুলবশত আমায় ফোন করেছে, না হয়তো কেউ রং নাম্বারে ফোন দিয়ে ফাজলামি করেছে। কারণ এমন অনেক মানুষ আছে যারা এভাবে ফোন করে মানুষকে বিরক্ত করে। নীরা কথাটা বলতে শেষ করতেই সে নাম্বার থেকে নীরার কাছে আবারও কল আসে। এবার নীরা ফোনটা রিসিভ করে। তখন উপর পাশ থেকে বলে ওঠে, কে ভাই আপনি? আর ফোন করে কি সব আবল তাবল বলছেন? নীরার কথা শুনে উপর পাশে লোকটা বলে ওঠে, সরি, আমি ভুল নম্বরে ফোন দিয়ে ফেলেছি। আমি অন্য কোথাও ফোন দিতে গিয়ে আপনাকে ফোন দিয়ে ফেলেছি। আমার একটা পরিচিত মানুষ আছে যার সঙ্গে এভাবে দুষ্টামি করে কথা বলি। নীরা লোকটার কথার উত্তরে কিছু না বলে বাই বলে কলটা কেটে দেয়। আকাশ এবার ক্লিয়ার হয় কলটা যে রং নাম্বার থেকে এসেছে। তবে আকাশ যাই বুঝুক না কেন, এই কলের রহস্য কিন্তু অন্য কিছু, আর নীরা সেটা স্পষ্টভাবে বুঝে গেছে। MI02 এই শব্দের অর্থ কি? এম অর্থ মিশন, অনর্থ 1 নম্বর, 0 মানে শেষ করে দেওয়া হয়েছে, আর 2 এটা কথা বলার ব্যক্তিগত কোড। এক কথা বলতে গেলে মিশন শেষ করতে বলা হয়েছে। কিন্তু নীরার কথার ধরন দেখে ওপার পাশের লোকটা বুঝতে পেরে গেছে নীরা এখন কথা বলার পরিস্থিতিতে নেই। সে কারণে লোকটা রং নাম্বার ভঙ্গিতে বিষয়টা এড়িয়ে দিয়েছে। কল কেটে দেওয়ার পর নীরা আকাশকে বলে, দেখলে আমি বলেছিলাম না রং নাম্বার, বিশ্বাস হলো তো এবার? আরে অবিশ্বাস তো করিনি তোমায়, জাস্ট একটু অবাক লেগেছে এটাই আর কি। আচ্ছা হয়েছে, যাও এবার গিয়ে ফ্রেশ হয়ে এসো। ঠিক আছে, কিন্তু তুমি এই অসময়ে গোসল করলে কেন? দুপুরে গোসল করনি? না, ইচ্ছে করছিল না, তাই দুপুরে গোসল করিনি। কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম গরমে আর থাকতে পারছি না, সে কারণে গিয়ে গোসলটা সেরে এসেছি। ও আচ্ছা, যাও এবার তুমি জলদি করে ফ্রেশ হয়ে এসো। আকাশ ফ্রেশ হতে চলে যায়। কিছু সময় পর ফ্রেশ হয়ে সে নীরার সাথে সময় কাটার কথা বলে। পরদিন সকাল সকাল আকাশ অফিসে চলে যায়। আকাশ অফিসে চলে যাওয়ার কিছুক্ষণ পর নীরাও বাসা থেকে বেরিয়ে পড়ে। আজ তার প্রথম মিশন। ঠিকঠাকভাবে মিশন শেষ করে 12টার দিকে বাসায় এসে রান্নার কাজ শুরু করে। নীরা শহরে অনেক বড় একজন মাফিয়াকে টপকে দিয়েছে। আজ এত বড় একটা কাজ করে এসে নিশ্চিন্তে রান্না করছে সে। মনে হয় যেন কিছুই হয়নি। মানুষকে ধরে উপরে পাঠানো এসব যেন তার জন্য একদমই স্বাভাবিক ব্যাপার স্যাপার। এক বিন্দু পরিমাণ টেনশন নেই নীরার। আপন মনে রান্নাবান্না করছে। রান্নার কাজের মাঝে হঠাৎ ফোনটা বেজে ওঠে। নীরা ফোনটা রিসিভ করতে উপর পাশে মানুষটা তাকে প্রথম মিশন কমপ্লিট করার জন্য শুভেচ্ছা জানায়। সেই সাথে আরো বলে একে একে সব মিশন কমপ্লিট করে পাশাপাশি সর্বশেষ মাইনারেট মিশনটা যেন সুন্দরভাবে কমপ্লিট করে। এরপর লোকটা ফোন কেটে দেয়।
নীরা লোকটার কথা শুনে চরম মাত্রায় ভাবনায় পড়ে যায়, কারণ তার বিশ্বাস আছে নিজের উপর সে সবগুলো মিশন কমপ্লিট করতে পারবে, কিন্তু মাইনারের মিশনটা কিভাবে কমপ্লিট করবে সেটা নিয়ে বেশ চিন্তিত সে। বিগত কয়েক বছর অনেকজন চেষ্টা করেছে, কিন্তু মাইনারের একটা ছিটে ফোটাও কেউ খুঁজে পায়নি। সেখানে সে কিভাবে মাইনার অবধি যাবে? মাইনার হচ্ছে মাফিয়া জগতের অনেক বড় একজন লিডার। বাস্তবে মাইনার হচ্ছে একটা ভাইরাস যে কিনা গাছ নষ্ট করে, তবে তাকে কাবু করা যায়। কিন্তু এই মাইনারকে কাবু করা তো দূরের কথা, সে চিন্তা মাথায় নাও দুঃস্বপ্নের মতন। সেখানে তাকে সেই মাইনারের মিশন দেওয়া হয়েছে। নীরা বুঝে উঠতে পারছে না এই মাইনারের মিশন সে কিভাবে কমপ্লিট করবে। আদৌ কি তার দ্বারা শেষ মিশনটা কমপ্লিট হবে, নাকি বাকিদের মতো তাকেও হার মানতে হবে, সেটা চিন্তায় পড়ে গেছে নীরা। হুঁশ ফিরে তাড়াতাড়ি পোড়া গন্ধে ভাবনা জগতে ডুবে থাকায় চুলোয় যে তরকারি বসিয়েছিল সেই খেয়ালই ছিল না নীরার। তরকারি পোড়া গন্ধ খেয়াল ফিরে এসেছে। তরকারি কিছুটা অংশ পুড়ে গিয়েছে। নীরা জলদি করে তরকারি নামায় চুলা থেকে। নীরা পাতিল নামানোর সময় গরম পাতিলে নীরা হাত লেগে যায়। পরক্ষণে নীরার হাত ফোসকা পড়ে যায়, কিন্তু নীরা সেদিকে ভ্রুক্ষেপ না করে বাকি রান্নার কাজ মনোযোগ দেয়। অন্যদিকে মাফিয়া সুলতানকে কেউ মেরে ফেলেছে, সেই খবর চতুর্দিকে তড়িঘড়িতে ছড়িয়ে পড়েছে। সুলতানের প্রতিপক্ষ লোকেরা এই সংবাদ শুনে প্রচন্ড খুশি, কিন্তু সুলতানের লোকেরা জায়গায় জায়গায় ভাঙচুর শুরু করেছে। ইতিমধ্যেই সুলতানের মৃত্যুর খবরের সাথে সাথে এটাও ছড়িয়ে পড়েছে সুলতানের হত্যাকারী একজন মেয়ে। তবে কোন মেয়ে এই কাজ করেছে সেটা কেউই বের করতে পারেনি। শহরের লোকেরা সুলতানের মৃত্যুর খবর শুনে আশ্চর্য হয়ে আছে। কেউ হিসেব মেলাতে পারছে না সুলতানের মতন এত বড় মাপের একজন লোককে কোনো মেয়ে মারলো। যেখানে সুলতানের বিরোধী লোকেরাও সুলতানের কিছু করতে পারেনি, সেখানে একটা মেয়ে সুলতানের কামতামাক করে দিয়েছে। সুলতানের খবরটা অনেক টিভি নিউজে প্রচার করা হয়েছে। আকাশও এই বিষয় সম্পর্কে অবগত। বিকালবেলা অফিস শেষ করে বাসায় ফিরে প্রতিদিনের ন্যায় অফিস থেকে সে নীরার সাথে বসে বসে গল্প করছে। তখনই আকাশের নজর যায় নীরার হাতে। সাথে সাথে আকাশ নীরাকে জিজ্ঞেস করে, এই নীরা, তোমার হাতের এই অবস্থা হলো কিভাবে? তরকারি রান্না করতে গিয়ে। নীরা, তোমায় আমি ফোনটা কি কারণে দিয়েছি? তুমি আমায় ফোন করে এই কথা বলনি কেন? হ্যাঁ, আমি অফিস থেকে ফেরার পথে মেডিসিন নিয়ে আসতাম। আরে সমস্যা নেই, বেশি কিছু হয়নি, তাই আর তোমাকে ফোন করে বিরক্ত করিনি। বেশি কিছু হয়নি তাই না? আমার তো চোখ নেই, আর কিসের বিরক্ত? হ্যাঁ, আরে তুমি এত চাপ নিও না, ঠিক হয়ে যাবে 1-2 দিনের মধ্যেই। চুপ, একদম চুপ করো। আমি গিয়ে মেডিসিন নিয়ে আসছি। তুমি আমার রুমে চুপচাপ করে বসে থাকবে আমি না আসা পর্যন্ত। আরে লাগবে না, তুমি অযথা টেনশন নিচ্ছ। এমনিতেই অল্প করে লেগেছে, 1-2 দিনের মধ্যে নিজে নিজে ঠিক হয়ে যাবে। অযথা টাকা নষ্ট করে ওষুধ আনতে হবে না। নীরা, আমার রাগ উঠিও না। ভদ্র মেয়ের মতো মুখে লাগাম দিয়ে বসে থাকো, আমি আসছি। নীরা আর কিছু বলে না, কারণ মানুষটাকে সে শুধু পছন্দ করে এমনটা নয়, পছন্দের সাথে সাথে যথেষ্ট সম্মানও করে। তাই সে আকাশের মুখের উপরে কিছু বলেনি। আকাশ মেডিসিন আনতে বাসা থেকে বেরিয়ে পড়েছে। কিছু সময় পর মেডিসিন নিয়ে বাসায় ফিরে আসে। ফার্মেসি থেকে হাতে লাগানোর জন্য একটা মলম দিয়েছে। আকাশ বাসায় এসে মলমটা নীরার হাতে লাগিয়ে দেয়। আকাশের যত্ন নেওয়া দেখে নীরার মনে আরো ফুল ফুটে ওঠে। রাতে ডিনারের সময় হয়ে গিয়েছে। নীরার খাবার রেডি করতে হবে, তাই সে আকাশের কাছ থেকে উঠে আকাশকে বলে, তুমি বসো, আমি খাবার রেডি করে আসি। নীরার কথা শুনে আকাশ খপ করে নীরার হাত চেপে ধরে। এরপর সে নীরাকে বসিয়ে দিয়ে বলে, আজ আমি খাবার রেডি করছি, তোমার খাবার রেডি করতে হবে না, চুপচাপ বসে থাকো। নীরা কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই আকাশ খাবার রেডি করতে চলে যায়। কিছু সময় পর প্লেটে করে খাবার নিয়ে রুমে আসে। তখনই নীরা আকাশকে বলে, 1 প্লেটে খাবার কেন? কারণ আজ তোমাকে আমি খাইয়ে দেবো। বেশ কয়েকবার তুমি আমায় খাইয়ে দিয়েছ, আজ আমি তোমায় খাইয়ে দেবো। কারণ তোমার হাতে মলম লাগানো, হাত দিয়ে খাওয়া তোমার পক্ষে সম্ভব না। নীরা কিছু বলে না। আকাশ খাবার মেখে নীরাকে খাইয়ে দিতে শুরু করে। নীরা প্রথম লোকমা মুখে দিতে ইমোশনাল হয়ে পড়ে, কারণ আজ বহু সময় পর কেউ তাকে খাবারের লোকমা মুখে তুলে দিয়েছে। শেষ কবে সে অন্য কারো হাতে খেয়েছে সেটা তার নিজেরও মনে নেই। খাবার চিপেতে চিপেতে চেহারা মলিন করে এমন যত্নশীল পুরুষটাকে সে সারা জীবনের জন্য চায়। এমন ভাবে এখনকার সময় আকাশের মতন একটা ছেলে খুঁজে বের করা অনেক দুষ্কর। এতদিন সে আকাশের সাথে রয়েছে, কিন্তু আকাশ তাকে অবৈধভাবে একবারের জন্য স্পর্শ করেনি, আর না তাকে কোনো রকম ফোর্স করেছে কিছুর জন্য। কিন্তু কখনো যদি তার সত্য আকাশের সামনে আসে, সে কেমন রিয়াকশন করবে সেটা ভেবে নীরার আফসোস হচ্ছে। অপরদিকে নীরার চেহারা মলিন হয়ে গেছে, সেটা আকাশের নজর পড়ে। আকাশ নীরার কাছে প্রশ্ন করে, নীরা, তোমার চেহারা মলিন হয়ে আছে কেন? না তেমন কিছু না। আকাশের দ্বিতীয়বার বিষয়টা নিয়ে নীরার কাছে কোনো প্রশ্ন করে না,
কারণ কিছু সময় মানুষ যখন নিজের মন খারাপের কথাটা অন্যের কাছে শেয়ার করে তখন তার কষ্টের মাত্রাটা অনেকটা কমে যায়। আবার কিছু সময় মানুষের কাছে যখন মন খারাপের কারণ জানতে চাওয়া হয় তখন সেটা তার জন্য অনেক কষ্টদায়ক হয়। আকাশ বিষয়টা নিয়ে প্রশ্ন করে নীরার কষ্ট বাড়ানোর সঙ্গী হতে চায় না, তবে সে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকার মতন লোক না। নীরার মন খুশি করতে নীরাকে বলে, নীরা, আগামীকাল আমার অফিস নেই, কারণ আগামীকাল শুক্রবার। আগামীকাল আমরা দুজন মিলে একসাথে বাইরে কোথাও ঘুরতে যাব, আর দুপুরের খাবার আমরা বাইরেই খাবো। তুমি তো এই শহর কখনো ঘুরে দেখোনি। আগামীকাল তোমায় নিয়ে ঘুরে ঘুরে আমাদের শহর দেখাবো। আচ্ছা। এখনো মন খারাপ তোমার? না, এখন ঠিক আছে। এবার খাবারটা খেয়ে নাও। নীরা আর কিছু বলে না। আকাশ নীরাকে নিজের হাতে পুরোটা খাবার খাইয়ে দেয়। পরবর্তী সেও খাবার খেয়ে নেয়। রাতের বেলায় ঘুমানোর সময় হলে সে সোফায় ঘুমাতে চাইলে নীরা আপত্তি করে বলে, কি হলো, কোথায় যাচ্ছ? কেন সোফায়? সোফায় ঘুমাবে মানে? তুমি আমার সাথে একই বিছানায় ঘুমাবে। নীরা, আমি অসুস্থ ছিলাম তখন ঘুমিয়েছি, সেটা না হয় কোনোভাবে মানা যায়, কিন্তু এখন তো আমি বেশ একটা অসুস্থ না, তাহলে একই সাথে ঘুমিয়ে কি করব? এত প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমি শুধু এটুকুই জানি তুমি সবসময় আমার সাথেই ঘুমাবে। নীরা, এটা কিন্তু ঠিক হবে না। এত ঠিক বিঠিক আমি জানি না। তোমাকে আমার সাথে ঘুমাতে হবে, এটাই ফাইনাল। আমি তোমার কোনো কথাই আর শুনবো না। আকাশ হার মেনে নেয় নীরার কাছে। একই বিছানায় শুয়ে পড়ে দুজন। নীরা বিছানায় শোয়া মাত্রই এক হাতের সাহায্যেই আকাশকে আলতো করে জড়িয়ে ধরে। আকাশ নীরার আচরণে কিছুই বলে না, কারণ সে ভালো করে জানে নীরাকে সে বারণ করলে নীরা কখনোই সেটা শুনবে না, উল্টো আরো পাগলামি করবে। তা আকাশ বিষয়টা নিয়ে কোনো প্রকার রিয়াকশন করে না। দুজনেই ঘুমিয়ে পড়েছে কিছু সময়ের মধ্যে। পরদিন সকালবেলা নীরা আকাশের আগে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে। আকাশ আজকে একটু দেরি করে উঠেছে অফিসের না থাকায়। ঘুম থেকে উঠে নীরার হাতে নাস্তা করে নেয়। এরপর দুজনে রেডি হয়ে ঘুরতে বের হয়। রাত অব্দি দুজনে ঘোরাঘুরি করে। কথা ছিল দুপুরে দুজন বাইরে খাবে, কিন্তু রাতের খাবারটাও দুজনে বাইরে খেয়েছে। বেশ অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে দুজন। নীরার মন প্রচন্ড খুশি, কারণ অনেক লম্বা সময় দুজনে একসাথে কাটিয়েছে। ঘোরাফেরা শেষ করে দুজনে রাতে বাড়িতে চলে আসে। পরদিন সকালবেলা আকাশ অফিসে যেতেই হুট করে হিয়া এসে আকাশের হাত ধরে টেনে অফিসে এক কোনায় নিয়ে গিয়ে বলে, গতকাল দেখলাম কোন মেয়েকে সাথে নিয়ে জানি রিক্সায় ঘুরেছে, সে মেয়েটাকে। আকাশ থতমত খেয়ে হিয়াকে প্রশ্ন করে। আকাশ আন্দাজ লাগিয়ে ফেলে তাদের দুজনকে নিশ্চয়ই হিয়া একসাথে ঘোরাঘুরি করার সময় দেখেছে। কি উত্তর দেবে হিয়ার প্রশ্নের উত্তরে আকাশ বুঝতে পারছে না। হিয়া আকাশের কাছে প্রশ্নের উত্তর না পেয়ে আবারও বলে, কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? গতকালকে সে মেয়েটাকে? আকাশ এবার হিয়ার প্রশ্নের উত্তরে জবাব দিয়ে বলে, আমার ফ্রেন্ড। বুঝলাম ফ্রেন্ড, কিন্তু একসাথে সেজেগুজে দুজন মিলে এভাবে ঘুরতে যাওয়ার কারণ কি? সেটা আমি তোমায় কেন বলবো? আমাকে বলবি না তো কাকে বলবি? 100 বার বলতে হবে আমাকে। কেন বলতে হবে? কারণ আমি তোকে পছন্দ করি। তোকে অন্য কোনো মেয়ের সাথে তো আমি মেনে নিব না। শুন, মানুষের বন্ধু বান্ধব থাকবে, কিন্তু এভাবে ঘুরতে যাওয়া কেউ মেনে নিবে না। তদরূপ আমিও তোকে অন্য কোনো মেয়ের সাথে ঘুরতে যাবে সেটা মেনে নিব না। এবারের মতন আর বেশি কিছু বললাম না, পরের বার থেকে যেন বিষয়টা মাথায় থাকে। হিয়া, আমি তোমার কোনো ব্যক্তিগত মানুষ নই, আর আমি না কখনো তোমাকে নিয়ে ওরকম ভাবে ভেবেছি আর না ভাববো। অকারণে আমার উপর একদম জোর খাটাবে না তুমি। 100 বার জোর খাটাবো। তুই আমাকে নিয়ে কি মনে করিস তা আমি জানি না, কিন্তু আমি তোকে পছন্দ করি, তার মানে তুই শুধু আমার। হিয়া, পাগলামি বন্ধ করো, আমার কাজ আছে। তোমার পাগলামি দেখার মতো সময় আপাতত আমার কাছে নেই। পাগলামি সবে মাত্র শুরু, সামনে আরো কত কি করব তখন সেটা দেখতে পারবে। আকাশ আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এসে কাজে মন দেয়, কারণ আকাশের আর বুঝতে বাকি নেই এই মেয়ের সাথে তর্ক করলে সে আরো বেশি পাগলামি করবে। তাই সে তর্ক না জড়িয়ে সেখান থেকে চলে আসে। অপরদিকে নীরা রান্না বান্না শেষ করে ফোন চালাচ্ছে, এমন সময় তার কাছে একটা ফোন আসে। হিয়া ফোনটা রিসিভ করে। তখনই অপর পাশ থেকে বলে ওঠে, ম্যাডাম, আপনি মাইনারের তথ্য বের করতে বলেছেন। আমি মাইনারের ছবি বের করে ফেলেছি। জলদি পাঠাও ছবিটা আমার কাছে। ঠিক আছে। লোকটা নীরার দলের লোক। নীরা বেশ কিছু সময় লোককে মিশনের জন্য এক এক কাজে লাগিয়ে রেখেছে। নীরা যে কয়টা মিশন করবে সব কয়টা মিশনের জন্য আলাদা আলাদা করে লোক সেট করে রেখেছে, যাতে করে মিশন করার আগে তাদের সম্পর্কে সমস্ত খবর জানতে পারে। তবে এখন যে ফোন দিয়েছে তাকে এবং আরো কয়েকজনকে মাইনারের খোঁজে লাগিয়েছে। কিছু সময় পর লোকটা নীরার কাছে মাইনারের ছবি পাঠায়। নীরা মাইনারের ছবির দিকে তাকাতেই পুরোপুরি দম উড়ে যায়। নীরা নিজের চোখকে কোনো মতে বিশ্বাস করতে পারছে না।
এটাই মাইনার। ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নীরা। ভিতরে ভিতরে অনেক রকমের চিন্তা ভাবনা কাজ করছে নীরার। কিছু সময় পর চিন্তা ভাবনা অবসান ঘটিয়ে ছবি পাঠানো লোকটার কাছে ফোন করে নীরা। একবার রিং পড়ার সাথে সাথেই লোকটা ফোন রিসিভ করে। নীরার ফোন রিসিভ করতেই নীরা লোকটাকে বলে, তুমি এটা কার ছবি দিয়েছো আমায়? কেন ম্যাডাম? মাইনারের ছবি। এই ছবি তুমি কোথায় পেয়েছো? ম্যাডাম, এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছি। কিন্তু ম্যাডাম, কি হয়েছে বলুন তো? তোমার কি কারণে মনে হলো এই ছবির লোকটাই মাইনার? ম্যাডাম, মনে না হওয়ার কি আছে? মাইনারের খোঁজ করতে গিয়ে একজনের কাছ থেকে এই ছবিটা পেয়েছি, এই কারণে আমি নিশ্চিত হয়েছি। শোনো সাদিক, এই লোকটাকে কোনো দিকেই আমার মাইনার বলে মনে হচ্ছে না। তুমি ভুল কোনো মানুষের ছবি নিয়ে এসেছো। ম্যাডাম, আপনি এত নিশ্চিত হয়ে কিভাবে বললেন যে আমি মাইনারের জায়গায় অন্য কারো ছবি নিয়ে এসেছি? কারণ মাইনার একজন দক্ষ ফাইটার, আর এই লোকটাকে দেখে পেটের ভুঁড়ি বেরিয়ে আছে। মনে হয় যেন সারাদিন খাবার গেলা ছাড়া আর কোনো কিছুই কাজ নেই এই লোকটার। শোনো, প্রতিটা মানুষের পার্সোনালিটি অধিকাংশ সময় তার চেহারায় ফুটে ওঠে। মাইনার একজন বড় মাপের মাফিয়া। মাইনারের শরীরের গঠন কোনোভাবেই এমন হতে পারে না। তার উপর আমি আগেই বলেছি সে একজন ফাইটার, আর আমি গাধা নই। আর না, আমার অনুমান লাগানোর ক্ষমতা একদমই নগণ্য। আমি গ্যারান্টি দিয়ে বলছি এই লোক মাইনার হতেই পারে না। ফাইটিং এর দক্ষতা কিন্তু কিছুটা আমারও আছে। একজন ফাইটার কখনো তার শরীরের অবস্থা এমন উদ্ভট বানাবে না। এই লোক মাইনার নয়। তোমার আরো ভালো করে খোঁজ লাগাও। ম্যাডাম, জানি না আসান মাইনালকে, তবে ছবিটা দেখে আমারও প্রথমে একটু খটকা লেগেছে, কিন্তু আমি বিষয়টার দিকে সেরকম খেয়াল করিনি। কিন্তু আপনার কথা শুনে এখন আমার চোখ কান খুলেছে। আমি সবাইকে আরো ভালোভাবে খোঁজখবর নিতে বলছি। নীরা ফোন রেখে রান্নাঘরে চলে যায়। একটু আগে ফোনে সে একটা রেসিপি দেখেছে, সেটা বানানোর ঝোঁক উঠেছে নীরা। রান্নাঘরে গিয়ে রেসিপিটা বানাতে শুরু করে। কিছু সময় যেতে না যেতেই আবারও নীরার ফোন বেজে ওঠে। নীরাকে গতবার সে লোকটা ফোন দিয়েছে, যে লোকটা নীরাকে আমায়া বলে ডেকেছে। নীরা ফোন রিসিভ করাতেই সে লোকটা বলে ওঠে, আমায়া, এতদিনে তুমি মাত্র একটা মিশন কমপ্লিট করেছো? আমি আগেই বলেছি এই ছেলে চক্করে সবকিছু গুল্লায় যাবে। দেখো আমায়া, আমি কিন্তু সেই ছেলেকে মানুষ দিয়ে উঠিয়ে নিয়ে গুম করে ফেলবো বলে দিলাম। না, এমনটা আপনি কখনই করবেন না। মেঘের উপরে একটা নখের আঁচড় আসলেও আমি আমায়া অন্য রূপ ধারণ করব। আমায়া, তুমি কি সত্যি আমার জন্য মিশন করতে বাংলাদেশ গিয়েছো নাকি সেই ছেলের উদ্দেশ্যে গিয়েছো? আমি মিশন করতে এসেছি, তবে এভাবে যে কারোর মায়া আটকাবো সেটা আমার জানা ছিল না। তাহলে মায়া ত্যাগ করে মিশন শেষ করো। এমন ছেলে জীবনে বহু আসবার যাবে। আর ভুলে যেও না তুমি কে। তোমার জন্য আমি ছেলের লাইন লাগিয়ে দিব। না, আমার অন্য কাউকে প্রয়োজন নেই। আমার যাকে দরকার তাকে আমি পেয়ে গেছি। আমার অন্য কোনো পুরুষ দরকার নেই। আমায়া, তোমার এই জেদ কিন্তু তোমার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অনেক কৌশলে তোমায় বাংলাদেশ পাঠিয়েছি, কিন্তু তুমি সেখানে গিয়ে হুট করে একটা ছেলের চক্করে পড়ে সব শেষ করবে, সেটা আমি কখনোই মেনে নিব না। কিছুই শেষ হবে না। আমি সব ঠিকঠাক মতো করে ফেলবো। আমায়া, এই কথা তো আগেও বলেছো, এখনো তো সেভাবে কিছুই করতে পারোনি। শোনো, তোমার জন্য একটা অপশন আছে। তুমি যেহেতু সেই ছেলের মায়া কাটিয়ে উঠতে চাও না, তাহলে তোমাকে আগামীতে 1 সপ্তাহের ভিতরে বাকি 2টা মিশন কমপ্লিট করে মাইনারের মিশনে নামতে হবে। যদি তুমি এমনটা করতে পারো তাহলে আমি আর কিছুই বলবো না। না হয় 1 সপ্তাহ পরে তুমি যে পুরুষের উপর আসক্ত হয়েছো তাকে আর খুঁজে পাবে না। না না, আমি আগামী 1 সপ্তাহের মাঝেই 2টা মিশন কমপ্লিট করব। কথাটা যেন মাথায় থাকে তোমার। যাই হোক, কি করছো এখন? রান্না করছি। হায় রে আমা, তুমি পুরোপুরি ভাবে পাগল হয়ে গেছো সেই ছেলের কারণে। যেখানে তোমার কাছে টাকার কোনো কমতি নেই, তুমি চাইলে নামি দামি রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ আর ডিনার করতে পারো। সেখানে তুমি নিজের রান্না বান্না করছো অন্যের জন্য। আমিও তোমার পরিবর্তন সত্যি আমাকে ভাবাতে বাধ্য করে। মানুষের জীবনে যখন খুব গুরুত্বপূর্ণ কারো আগমন ঘটে, তখন মানুষ না চাইতেই অনেকটা পাল্টে যায়। আর আমিও তো মনের তৃপ্তির জন্য এসব করি। যাই হোক, এ সকল কিছু তোমার ব্যক্তিগত ব্যাপার স্যাপার। আমি এসব নিয়ে বারবার আলোচনা করে তোমাকে আঘাত করতে চাই না। তুমি কি করছো সেসব তুমি ভালোই জানো। আমার শুধু একটা কাজ কমপ্লিট হওয়া চাই। কোনোভাবে তুমি অসফল হয়েছো সেটা আমি শুনতে চাই না। আচ্ছা, এবার ফোন রাখলাম। আচ্ছা। লোকটা ফোন রেখে দেয়। নীরা কথা বলা শেষে রেসিপি বানানোর কাজ জলদি করে শেষ করে। নীরার মাথায় অন্য কিছু চলছে। কোনোভাবেই যেন আকাশ কোনো ঝামেলা মুখে না পড়ে, সে কারণে সে রান্না শেষ করে 2য় মিশনের জন্য বেরিয়ে পড়ে। তবে এবার তার প্রথম মিশনের মতন প্রস্তুতি নেই। তবুও সে মিশন করতে চলে যায়। 2 ঘন্টার মধ্যে ইমরান খান নামক আরেক মাফিয়াকে নীরা উপরে পাঠিয়ে দেয়। তবে এবার নীরার সম্পর্কে সিসিটিভি মাধ্যমে কিছু তথ্য লোকে পেয়ে যায়। নীরা একটা হোটেলে
কৌশলে ইমরান খানের কাজ শেষ করেছে। শুরুতে কেউ বিষয়টা বুঝতে না পারলেও পরবর্তীতে নীরার শরীরের পোশাকের বিবরণ সহ আরো কিছু তথ্য লোকজন জেনে যায়। তবে নীরার মুখ ঢাকা থাকায় কেউ তার চেহারা বুঝতে পারেনি। সুলতানের মতন এই ঘটনাও তড়িঘড়িতে ছড়িয়ে পড়েছে। পুলিশ এবং মাফিয়ার লোকজন যখন হত্যাকারী সম্পর্কে যাচাই বাছাই করে তখন তারা সুলতান এবং ইমরান খানের হত্যাকারী একজন সেটা বুঝতে পারে। নীরা কাজ শেষ করে বাসায় এসে চুপচাপ সোফায় বসে চিন্তিত হয়। কি সব যেন ভাবছে। নীরার চেহারায় ভয়ের ছাপ, মনে হচ্ছে যেন সে কিছু একটা নিয়ে বেশ ঘাবড়ে আছে। অপরদিকে আকাশ অফিসে কাজ করছিল। এমন সময় হিয়া আকাশের সামনে উপস্থিত হয়। আজ কয়েকদিন ধরে হিয়া প্রায় অফিসে আসে। আকাশ হিয়াকে দেখেও না দেখার ভান করে কাজ করতে থাকে। হিয়া আকাশের ভান করার কি বিষয়টা বুঝতে পেরে আকাশকে বলে, মেঘ, তুমি আমার উপর গতকালকের জন্য রেগে আছো তাই না? আকাশ কোনো উত্তর দেয় না, নিজের কাজে আগের ন্যায় মগ্ন হয়ে থাকে। হিয়া প্রশ্নের জবাব না পেয়ে আকাশকে আবারও বলে ওঠে, কি হলো মেঘ, উত্তর দিচ্ছ না কেন? আমি তোমার কাছে কিছু জিজ্ঞাসা করেছি। আকাশ এবার কাজ থামিয়ে হিয়ার দিকে তাকায়। এরপর মুখে কিছুটা বিরক্তির ছাপ নিয়ে হিয়াকে বলে, কি কারণে এসছো এখানে? কথা বলতে। কি কথা, জলদি বলো, আমার অনেক কাজ পড়ে আছে। শুরুতেই তো বললাম তুমি আমার উপর গতকালকের জন্য রেগে আছো তাই না? না, রেগে নেই। মেঘ, মানুষের চেহারা দেখলে অনেক কিছু আন্দাজ করা যায়, বুঝলে? তুমি রেগে নেই বললেও তোমার চেহারা আমাকে পরিষ্কারভাবে সবকিছু বলে দিচ্ছে। হিয়া ওসব ছাড়ো, প্রয়োজনে কিছু থাকলে সেটা বলো। বলছি, তার আগে আমার কিছু কথা শোনো। দেখো মেঘ, মানুষের জীবনে ভালোবাসা নামক অধ্যায়টা বলে কই আসে না। হুট করে মনের মধ্যে কারোর জন্য ভালো লাগা তৈরি হয়ে যায়। আর এই ভালো লাগার পিছনে কিন্তু কারোর কোনোই হাত থাকে না। আমার বেলাতেও কিন্তু এমনটাই হয়েছে। হুট করে তোমার উপর আমি যেমন কেমন জানি দুর্বল হয়ে গিয়েছি। নিজের অজান্তে তোমাকে ভালোবাসতে শুরু করেছি। আমার পিছনে কিন্তু কত ছেলে পড়ে আছে। আমি কিন্তু কখনো কাউকে পাত্তা দিইনি, কিন্তু তোমার উপর কিভাবে যেন আমি নিজ থেকে আসক্ত হয়ে গিয়েছি। তাই গতকাল একটু পাগলামি করেছি। তুমি প্লিজ আমার এই বিষয়টা খারাপভাবে নিও না। হিয়া, প্রেম ভালোবাসা এসব আমার অপছন্দ তালিকা থাকা জিনিস। যাই হোক, এই টপিকটা বাদ দাও, আর প্রয়োজনে কি কথা বলতে এসছো সেটা বলো। ঠিক আছে, বলছি। কিছু সময় আগে একটা মেয়ে নাকি শহরের একজন মাস্তান বা মাফিয়া নাকি মেরে ফেলেছে। মেয়েটার ছবি অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। আমি সেই মেয়েটার ছবি একজনের মাধ্যমে পেয়েছি। তো আমি কি করব? আরে আগে আমার পুরো কথাটা তো শুনো। বলো। যে মেয়েটা হত্যা করেছে সেই মেয়েটার পোশাক দেখতে হুবহুব সেদিন ভার্সিটিতে জয়দেরকে তোমার দলে যে মেয়েটা মেরেছে তার মতন। এই দেখো ছবি। আকাশ হিয়ার ফোনের ছবির দিকে তাকায়। ছবিটার দিকে কিছু সময় তাকিয়ে থেকে আকাশ মুখ বাঁকিয়ে একটা হাসি দেয়। আকাশ হয়তো বিশেষ কিছু একটা বুঝে ফেলেছে ছবিটা দেখে। আকাশের কাছে এখন অনেক কিছুই পরিষ্কার হয়ে গেছে। এখন খালি গোপনে থাকা বিষয়বস্তু গুলো তার সামনে আসা বাকি। তাকে প্রোটেক্ট করা বডিগার্ড গুলো যে তার অগোচরে কিছু কারসাজি করছে সেটা আকাশের কাছে এখন পরিষ্কার। আর তাছাড়া সে সাধারণ একজন মানুষ, তাকে সুরক্ষা দেওয়ার জন্য কেন বডিগার্ড লাগবে? মানুষ বলে গরিবের কোনো শত্রু হয় না, তাহলে লোকজন তাকে কেন সিকিউরিটি দিচ্ছে? নিশ্চয়ই তার পিছনে বিরাট কোনো রহস্য আছে। এতদিন আকাশ বিষয়টা নিয়ে গভীরভাবে না ভাবলেও এখন মেয়েটার বিষয়ে তাকে গভীরভাবে ভাবতে বাধ্য করছে। গার্ডরা বলেছিল মেয়েটা তাদের দলের একজন সদস্য। এখন সেই মেয়েটা সম্পর্কে অনেক কিছুই সামনে এসেছে, যে কারণে আকাশের মাথায় টনক নড়েছে। আকাশ গার্ড আর মেয়েটাকে নিয়ে ভাবনায় মশগুল। অপরদিকে হিয়া আকাশের কোনো সারা শব্দ না পেয়ে বলে, কি হলো? ছবিটা দেখার একবার পর হাসি দিয়ে এমন চুপচাপ হয়ে গেলে যে? না মানে এমনি। আচ্ছা মেঘ, সত্যি করে বলতো তুমি কে? আর তোমার লোকজন এভাবে দুজনকে মারলো কেন? আকাশ কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। আকাশের নিজের কাছেও কোনো কিছুর উত্তর নেই। তবে হিয়ার প্রশ্নের উত্তরে তো কিছু একটা বলতে হবে, সেই কারণে সে হিয়াকে বলে, হিয়া, আমি সাধারণ একজন মানুষ, আর কেন সেই মেয়েটা এমন করেছে তা আমার নিজেরও জানা নেই। মেঘ, তুমি আমার কাছ থেকে বিষয়টা এড়াতে চাইছো না তো? দেখো, তুমি আমার বলতে না চাইলে জোর করবো না, কারণ যাদের শেষ করেছে সে মেয়েটা তারা খুবই বাজে লোক ছিল। হিয়া, আমি বিষয়টাকে এড়াতে চাইছি না। আসলে আমার নিজের কাছেও কিছু বিষয় এখনো ঘোলাটে হয়ে আছে। তুমি আমাকে আর কিছুটা সময় দাও, আমি সময় হলে সবটা তোমায় বলবো। ঠিক আছে। হিয়া, তোমার কাছে থাকা ছবিটা আমার পাঠিয়ে দিও তো, আমার ছবিটা প্রয়োজন। ঠিক আছে, পাঠিয়ে দিব। আচ্ছা, এবার তাহলে তুমি যাও, আমার অনেক কাজকর্ম বাকি রয়ে গেছে। ঠিক আছে, কাজ করো। হিয়া চলে যায়। আকাশ কাজে মন দেয়, তবে তার কাজে কোনোভাবে মন বসে না।
বারবার শুধু গার্ড এবং সেই মেয়েটার কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। বিষয়টাকে কোনোভাবে মাথা থেকে বের করতে পারছে না সে। এভাবে সে অফিস টাইম শেষ করে বাসায় আসে। চেহারা এখনো চিন্তার ছাপ। নীরা আকাশকে চিন্তিত দেখতে পেয়ে বলে, কি হয়েছে মেঘ, তোমার চেহারা এত চিন্তিত কেন? তুমি কি নিয়ে এত চিন্তা করছো? নীরা, আসলে আমি গার্ডদের বিষয় নিয়ে চিন্তায় হচ্ছি। গার্ডদের বিষয় নিয়ে কিসের আবার এত চিন্তা তোমার? নীরা, আমি সাধারণ একজন মানুষ। আমার পিছনে সব সময় গার্ডরা ঘুরঘুর করে, বিষয়টা আমার কাছে অন্যরকম লাগে। আমার মধ্যে বেশ কৌতূহল তারা কি কারণে আমাকে প্রোটেক্ট করে সেটা জানার। আরে আমিও জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তারা তো বলে না। তবে শোনো, তারা বললে বলুক আর না বললে না বলুক, তাদের কারণে তোমার তো ক্ষতি হচ্ছে না, উল্টো লাভই হচ্ছে। নীরা, লাভ ক্ষতির বিষয় ভেবে বিষয়টাকে এড়িয়ে যাওয়া কিন্তু আমাদের ভুল হচ্ছে। আমার প্রচন্ড সন্দেহ হয় গার্ডদের। আজকে তো সন্দেহের মাত্রা আরো বেড়ে গিয়েছে। আমাদের কিন্তু এসবের রহস্য বের করা উচিত। তোমার কথা ঠিক আছে, কিন্তু আজকে সন্দেহের মাত্রা আরো বেড়েছে, বিষয়টা ঠিক বুঝলাম না। তুমি আমাকে একটু পরিষ্কার করে বলবে তো কি হয়েছে? আকাশ নীরার কথার প্রত্যুত্তরে পকেট থেকে ফোন বের করে হিয়ার পাঠানো ছবিটা দেখিয়ে বলে, এই মেয়েটা গার্ডসদের দলের একজন সদস্য, আর এই মেয়েটার নাম করা দুজন মাফিয়াকে উপরে পাঠিয়ে দিয়েছে। এছাড়াও সেদিন ভার্সিটিতে এই মেয়েটাই নাকি আমার কারণে জয়দের মেরেছিল। এই কারণে আমার প্রচন্ড সন্দেহ হচ্ছে। তুমি ভাবো, গার্ডদের দলের সদস্য দুজনকে মেরে ফেলেছে, মানে এটার অর্থ দাঁড়ায় গার্ডদের মধ্যেও কোনো ঘাপলা রয়েছে। তার মানে যে কোনো সময় আমরাও গার্ডদের কারণে বিপদের মুখে পড়তে পারি। আকাশের দেখানো ছবি এবং তার কথাবার্তা শুনে নীরার চোখ বড় বড় হয়ে গিয়েছে। সেই সাথে নীরা অনেকটা ঘাবড়ে গিয়েছে। শরীর প্রচন্ড ঘামতে শুরু করেছে। আকাশের দেখানো ছবি দেখে তার কথাবার্তা শুনে নীরার চোখ বড় বড় হয়ে গিয়েছে। সেই সাথে নীরা অনেকটা ঘাবড়ে গিয়েছে। শরীর প্রচন্ড ঘামতে শুরু করেছে নীরার কাছে মানুষ মেরে ফেলাও বড় কিছু নাই, সেখানে নীরা সামান্য একটা ছেলের কারণে ঘাবড়ে গিয়েছে। এমন দুর্দশা নীরা এর আগে কখনো পড়েনি। আকাশকে কি বলবে বুঝে উঠতে পারছে না নীরা। আতঙ্কে ভিতরটা মরুভূমির ন্যায় শুকিয়ে যাচ্ছে। আসলে মানুষ যত বড় পালোয়ান হোক না কেন, কিছু সময় ছোটখাটো ব্যাপারগুলোই তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। নীরার চোখে মুখে আকাশকে হারানোর ভয় ফুটে উঠেছে। নীরার আড়ালে থাকা ছবি যেহেতু আকাশের হাতে লেগেই গিয়েছে, তার মানে যে কোনো সময় আকাশ সমস্ত সত্যিটাও জেনে যাবে। আর এমনটা হলে সে চিরতরে আকাশকে হারাবে। নীরার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। অন্যদিকে আকাশ নীরার এমন আতঙ্কিত চেহারা দেখে জিজ্ঞেস করে, কি হলো, কথা বলছো না যে? আর তুমি এমন আতঙ্কিত হয়ে আছো কেন? নীরার কাছে আর চুপ করে থাকার মতন অপশন নেই, তাই সে বাধ্য হয়ে মুখ খুলে বলে, না মানে আসলে তোমার কথায় খুব চিন্তিত হয়ে পড়েছিলাম আসলেই, কিন্তু ভাবার বিষয় তোমার কথাগুলো। তবে মেঘ, তুমি এই ছবিটা পেয়েছো কোথায়? আর এই মেয়েটা যে গার্ডদের দলের সদস্য, সেটা তুমি জানলে কি করে? একজনের কাছ থেকে সংগ্রহ করেছি। আর এই মেয়েটার সম্পর্কে গার্ডদের কাছে প্রশ্ন করায় তারাই বলেছিল মেয়েটা নাকি তাদের দলের সদস্য। ও আচ্ছা, কিন্তু মেঘ, আরেকটা প্রশ্ন আছে তোমার কাছে আমার। কি প্রশ্ন? তোমার ভার্সিটিতে এই মেয়েটাই যে জয়দের মেরেছে, সেটা তুমি জানলে কি করে? আমার জানা মতে তুমি তো নিজেকে বাঁচাতে ক্লাসরুমে দরজা আটকে ভিতরে বসেছিলে। আমি ক্লাসরুমের ভিতরে ছিলাম, কিন্তু আমি ভিতর থেকে একটা মেয়ের আওয়াজ শুনতে পেয়েছিলাম। আমি শুরুতে বিষয়টা নিয়ে এতটা ঘাটাঘাটি না করলেও পরবর্তীতে মেয়েটার সম্পর্কে যখন জানতে পারি, তখন গার্ডদের কাছে জিজ্ঞেস করায় তারা বলেছে এই মেয়ে তাদের দলের একজন। তবে একটা অবাক করার মতন বিষয় আছে জানো? কি সেটা? আমি সত্যি বলতে শুরুতে ভেবেছিলাম সেই মেয়েটা তুমি, কারণ কণ্ঠস্বরটা অনেকটা তোমার মতো লেগেছিল। পরবর্তীতে বুঝলাম না, আমার ধারণা ভুল। নীরা আবারও আটকে ওঠে। সে যেন ধরা খাওয়ার একদম নিকটে চলে গিয়েছে। তবে সে আটকে ওঠার বিষয়টা আকাশকে বুঝতে না দিয়ে বলে, আর কি বলো, তুমি ভুল ধারণা করছো, আমি সেখানে কি করে যাব? আমার ধারণাটা যে ভুল ছিল সেটা পরবর্তীতে আমি জানতে পেরেছি। আচ্ছা মেঘ, তোমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি, যদি তুমি কিছু মনে না করো। বলো। আচ্ছা, যদি ধরো ভবিষ্যতে তোমার জীবনে এমন কোন নারী আসলো যার ক্যারেক্টার কিনা তোমার দেখানো ছবির মতন, তাহলে তুমি কি করবে? এমন নারী কেন আসবে? নাকি তোমার মধ্যে কোনো ঘাবলা আছে? নীরা, তুমি ভালো করে জানো আমাদের দুজনের মনের কিন্তু একরকম একটা মিলন হয়েছে। আরে না, এমনিতে কৌতূহল হয়ে প্রশ্ন করলাম, বলো না, তখন তুমি কি করবে? দেখো নীরা, আমি সাধারণ একজন মানুষ। আমার কাছে অন্যায়টা অন্যায় মনে হবে আর ন্যায়টা ন্যায়। তুমি মাফিয়া বলো বা সমাজের নেতা খেতার কথাই বলো, দুজন ভিন্ন হলেও কিন্তু দুজনকে একই রকমের বলা চলে। এই দুই শ্রেণীর মানুষের মধ্যে যারা অন্যায়ের বিপক্ষে, আমি তাদেরকে সাপোর্ট করি। আমার জীবনে যদি এমন কোনো নারী লেখা থাকে তাহলে সে আসবে, কিন্তু সে যাই করুক না কেন, অন্যায়ের বিরুদ্ধে থাকলে আমি তাকে সমর্থন করব। বুঝলাম। আচ্ছা যাও, এবার গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি চুলায় চা দিচ্ছি।
আচ্ছা। আকাশ আর কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। এভাবে স্বাভাবিকভাবেই দুদিন কেটে যায়। নীরাকে এক সপ্তাহের মধ্যে যে দুটো মিশন করতে বলা হয়েছে, নীরা তার মধ্যে থেকে শেষ মিশন কমপ্লিট করার আগেই মনোবল হারিয়ে ফেলেছে আকাশের চিন্তায়। গত 2 দিন ধরে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে মনোবল ফিরিয়ে আনার। অপরদিকে 3 দিনের মাথায় আকাশ সকালবেলা রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য গার্ডদের গাড়িতে এসে বসলে গার্ডদের দলের যে মেয়েটা 2 মাফিয়াকে শেষ করেছে সেই মেয়েটার ফাইটিং ড্রেসটা হুট করে তার নজরে পড়ে। তবে আকাশ যে ড্রেসটা দেখতে পেয়েছে সেটা সে গার্ডদের বুঝতে দেয়নি। অফিসে যেতে যেতে ভিতরে নতুন একটা পরিকল্পনা সাজায় সে। গার্ডদের অগোচরে অফিসের এক কর্মচারীর সাহায্যে মার্কেট থেকে ছোট একটা হিডেন ক্যামেরা কিনে আনে। এরপর অফিসে ছুটি হলে বাড়িতে যাওয়ার সময় গাড়িতে সেট করে দেয়। ক্যামেরাটা নিজের ফোনে এবং অফিসে যে কম্পিউটার দ্বারা সে কাজ করে সেটা সে কানেক্ট করে রাখে। পরদিন সকালবেলা আকাশ অফিসে বসে বসে কাজ করছে। তখন ক্যামেরার মধ্যে কিছু একটা ধরা পড়ে। আকাশ সাথে সাথে কম্পিউটারের ক্যামেরা রেকর্ড করা ফুটেজে চেক করে। তখনই দেখে নীরা ফাইটিং ড্রেসটা হাতে তুলে নিয়ে গাড়ির ভিতর থেকে বের হচ্ছে। এই দৃশ্য দেখে আকাশের পায়ের নিচ থেকে যেন সমস্ত মাটি সরে গেল। সেই সাথে আকাশের চোখ বড় বড় হয়ে গেছে। ড্যাব ড্যাব করে ক্যামেরা ফুটেজের দিকে তাকিয়ে আছে। এমন অস্বাভাবিক কিছু আকাশ ক্যামেরায় দেখতে পেলে সেটা সে কখনোই কল্পনাও করেনি। সেই শুরু থেকেই যে মেয়েটাকে সে ইনোসেন্ট ভেবে আসছে, সেই মেয়েটাই যে আলাদা একটা রূপ আছে সেটা আকাশ কখনো আন্দাজও করতে পারেনি। কলিজা মোচড় দিচ্ছে আকাশের। নিঃশ্বাসের ঘনত্ব আগের থেকে অধিক মাত্রা বেড়ে গিয়েছে। ক্যামেরায় দৃশ্য চোখে পড়ার পর আকাশে মনে হচ্ছে কিছু সময়ের মাঝেই তার নিঃশ্বাস থেমে যাবে। স্বাভাবিকের তুলনায় অধিক মাত্রায় হার্টবিট চলছে। এইরকম কন্ডিশনে বেশিরভাগ সময় মানুষ সাথে সাথে অঘটন ঘটে। অনেক মানুষের হার্টবিট বন্ধ হয়ে যায়, যাকে বলে হার্ট ব্রেক হওয়া। আকাশ এত বড় শক খাবার আগে কোনোভাবে মানসিক প্রস্তুতি নিতে পারেনি। কিছু সময় যেতে আকাশে মাথা চক্কর দিতে শুরু করেছে। আকাশ নিজেকে সামাল দেওয়ার জন্য 2 হাত দিয়ে টেবিলকে শক্ত করে ধরে চোখ বন্ধ করে ফেলে। মিনিট 5 এভাবে যাওয়ার পর আকাশ স্বাভাবিক হয়। এরপর আবারও ক্যামেরার ফুটেজগুলো অন করে দেখতে থাকে, কারণ তার দেখানো কোনো ভুল হয়েছে কিনা সেটা সে নিশ্চিত হচ্ছে। পরের বার দেখার পর সবকিছু সে আগের মতোই দেখতে পায়। আকাশ নিশ্চিত হয় যা কিছু সে ক্যামেরা দেখছে সবকিছু সত্যি। আর নীরা ইনোসেন্ট বা অসহায় ছদ্মবেশ ধারণ করার থাকলেও সে মোটেও সেরকম না। নীরার মধ্যে অন্যরকম রহস্য লুকিয়ে আছে। আকাশ গভীর ভাবনায় পড়ে যায়। মনে মনে অনেক রকম চিন্তা ভাবনা চলতে থাকে। সমস্ত জটলার গিট্টু খুলেছে। সবকিছুই পরিষ্কার এখন আকাশের চোখে। ফাইটিং পোশাক পরিহিত মেয়েটা যে অন্য কেউ নয়, সেটা যে নীরা, সেটা আকাশের কাছে পরিষ্কার এখন। সেই সাথে নীরা সেদিন ভার্সিটিতে গিয়েছিল। আর তাছাড়া এই নীরা তার জীবনে আসার পর থেকে সমস্ত রকমের অদ্ভুত কিছু ঘটতে শুরু করেছে তার সাথে। আগে তার জীবনে এমন কিছু কখনো ঘটেনি। 2 কোটি টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। বডিগার্ড নিয়োজিত করা হয়েছে তাকে দেখে রাখার জন্য। এছাড়া আরো বিভিন্ন কিছু কাণ্ড ঘটেছে তার জীবনে নিরাশার পর। সে এতদিন সমস্ত কিছুর উত্তর খুঁজে বেরিয়েছে, কিন্তু পরিশেষে এসে দেখে নীরাই সমস্ত কিছুর পিছনে রয়েছে। যদি নীরা ওই রকম কেউ না হতো তাহলে এই ফাইটিং পোশাকের সাথে নীরার কোনো সম্পর্ক থাকতো না। তবে নীরা ফাইটিং ড্রেসটা গাড়ি থেকে নেওয়ার কারণে সমস্ত কিছু ধরা পড়ে গেছে আকাশের কাছে। আকাশ এসব কিছু নিয়ে কিছু সময় হিসেব নিকেশ করে। হুট করে তার মাথায় কিছু একটা চিন্তা কাজ করে। সাথে সাথে বসা থেকে উঠে অফিসে দোতলা থেকে জানালা দিয়ে কৌশলে গার্ডদের দিকে তাকায়। আকাশ খেয়াল করে গার্ডদের গাড়ি অফিসের বাহিরে আছে। আকাশ ভাবে গার্ডদের গাড়ি এখানে, কিন্তু সে ভিডিওতে দেখলো গার্ডদের গাড়ি বাড়ির সামনে। নীরা বাসার সামনে থেকে গাড়ির দরজা খুলে ড্রেসটা নিয়েছে। আকাশের মাথায় কিছু কাজ করছে না। গার্ডদের গাড়ি এখানে, কিন্তু নীরা ফাইটিং পোশাকটা নিয়েছে বাসার সামনে থেকে। আকাশ বিষয়টি নিয়ে ভাবতে পরক্ষণে তার নজর যায় অন্য কিছু দিক। গার্ডদের 2টো গাড়ি, একটা গাড়ি অফিসের সামনে, কিন্তু সেটাই যেটা করে সে চলাফেরা করে এবং যেটাতে সে ক্যামেরা লাগিয়েছে সেটা অফিসের সামনে নেই। আকাশের কাছে এবার পরিষ্কার হয়েছে তার দেখা সমস্ত কিছুই বা তার সমস্ত চিন্তা ভাবনাই সত্যি। আকাশ জানালার কাছ থেকে চলে আসে। আকাশ নীরার সমস্ত আসল রূপ দেখে ফেলেছে। এখন খালি সমস্ত কিছু হাতে নাতে ধরা বাকি। বেশ অনেকটা সময় আকাশ নীরার বিষয়টা নিয়ে ভেবে কাজ না করে সময় নষ্ট করে। অনেক কাজ পড়ে আছে আকাশে। নীরার বিষয়টা আপাতত বাদ দিয়ে কাজে মন দেয়। অপরদিকে নীরা গাড়ির ভিতর থেকে ড্রেসটা নিয়ে বাকি মিশন করতে চলে যায়। কিছুটা মনোবল জুগিয়েছে সে, তবে আগের ন্যায় মনোবল নেই। মিশন করতে গিয়ে পুরোপুরি মনোবল না থাকায় নীরা মিশনটা ফেল করে। এমনকি সে মিশন করতে গিয়ে আর একটুর জন্য তাদের কাছে ধরাও পড়ে যেত। কপাল ভালো এ যাত্রা সে বেঁচে গিয়েছে। নীরার মন প্রচন্ড খারাপ মিশন ফেল করায়। সে সময় মতো মিশন শেষ করতে না পারলে আকাশকে তার হারাতে হবে। মাথায় হাজারটা টেনশন কাজ করছে।
নীরা মিশন ফেল করে এসে আবার জায়গা মতন গাড়ির ভিতরে ফাইটিং পোশাকটা রেখে দেয়। আকাশ কম্পিউটার সাহায্যে অফিসে বসে নীরার ড্রেস রাখার দৃশ্যটা দেখতে পায়। নীরা বাড়িতে বসে মন খারাপ করে রান্নার কাছে লেগে পড়ে। মাথায় অনেক রকমের দুশ্চিন্তা, তার কোনো কিছুই ভালো লাগছে না নীরার। রান্না বান্না শেষ করে সেসব রেখে দিয়ে না খেয়ে চুপচাপ শুয়ে থাকে। অপরদিকে আকাশ বিকেলে অফিস শেষ করে বাড়িতে আসে। আকাশ বাড়িতে পৌঁছে ভিতরে প্রবেশ করতেই নীরা কথাবার্তা ছাড়াই আকাশকে জড়িয়ে ধরে, কিন্তু আকাশ পরক্ষণে নীরাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আকাশের মনে বিষাদের আগুন জ্বলছে। আকাশের আচরণে নীরার চোখে পানি চলে আসে, সেই সাথে ভয়ে ভিতরটা আটকে ওঠে নীরা। কিছুটা দূরে দাঁড়িয়ে আকাশের দিকে ছলছল করে তাকিয়ে থাকে নীরা। আকাশের সামান্য আচরণে ভয়ে শেষ হয়ে গিয়েছে, কিন্তু নীরার কোনো আইডিয়াই নেই। সবে মাত্র শুরু, সামনে আরো বহু কিছু অপেক্ষা করছে তার জন্য। বুকের ভিতরে ধুপধুপ করছে নীরার। এই নীরার মধ্যে সাহসের কোনো কমতি ছিল না। একটা সময় সে তার জীবনটা সাহসিকতার সাথে নির্ভর কাটিয়েছে। কত বড় বড় মানুষের সাথে চোখে চোখ রেখে কথা বলেছে, সে তার কোনো হিসেবে নেই। কিন্তু আকাশের মতন সামান্য একটা ছেলের কাছে তার সমস্ত সাহসিকতা ফিকে পড়ে গেছে। মানুষ এই নীরার কথা শুনলে ভয় পেত, আজ সে নীরা সামান্য একটা ছেলের সামনে দুর্বল হয়ে পড়েছে। ভয় ভিতরটা শুকিয়ে গেছে নীরার। অপরদিকে আকাশ নীরাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার পরক্ষণে নীরার দিকে তাকায়। আকাশের ভিতরে রাগের কুণ্ডলি পেকে গেছে, কিন্তু নীরার কান্নারত চেহারার দিকে নজর পড়তে আকাশের রাগ শরীর থেকে পালিয়েছে। আকাশ আজকে বাসায় অনেক পরিকল্পনা করে এসেছিল, কিন্তু সমস্ত পরিকল্পনা ভেঙে গেছে নীরার কান্নারত চেহারা দেখে। আকাশ একটু আগে নীরাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে এখন সে নিজে থেকেই নীরাকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলে, আজ অফিসে একটু সমস্যা হয়েছে, এই কারণে আসলে রাগটা কন্ট্রোল করতে না পেরে তোমার উপর ছেড়ে ফেলেছি। তুমি মন খারাপ করো না। নীরার কান্নার মাত্রা আরো বেড়ে যায়। নীরা ভাবে, এই যে মানুষটা তাকে রাগ দেখায়, পরক্ষণে তাকে বুকে আগলে নিয়ে সান্ত্বনা দিচ্ছে, সেই মানুষটাই যদি কখনো তার সত্যিটা জেনে যায়, তখন তার সাথে কি ঘটবে? তার যে গোপন সত্যটা আছে সেটা এক সময় না এক সময় সামনে চলেই আসবে। মানুষটা তাকে কতটা বিশ্বাস করে, কিন্তু তার সত্যতা জানতে পেলে মানুষটা তখন কি করবে নীরা সেটা ভেবে কান্নায় ভেঙে পড়েছে। নীরাকে আগের তুলনায় আরো বেশি কাঁদতে দেখে আকাশ নীরার কপালে একটা চুমু দিয়ে সেই সাথে নীরার চোখের পানি মুছে হাত বুলিয়ে দিচ্ছে। আর কান্না থামাও, এত কান্নাকাটি করলে শরীর খারাপ করবে। নীরা কান্না থামায় আকাশের কথায়। পৃথিবীতে এত মানুষ থাকতে এই আকাশের মাঝে নীরা কি এমন খুঁজে পেয়েছে সেটা সে কোনো ভাবেই বুঝতে পারছে না। ওপার বাংলায় কত ছেলে নীরার জন্য পাগল ছিল তা গণনা করে শেষ করা যাবে না। এমনকি ওপার বাংলার অনেক স্বনামধন্য পরিবারের ছেলে পেলেও নীরার জন্য পাগল ছিল, তবে নীরা কাউকে পাত্তা দেয়নি। কিন্তু এই আকাশের জন্য সে এত পাগল কিভাবে সেটা সে নিজেও বলতে পারবে না। চুপচাপ আকাশের স্পর্শ অনুভব করছে সে। আকাশের শরীরের মাদকতায় সে পুরোপুরি হারিয়ে গেছে। এভাবে কিছুক্ষণ যেতে আকাশ নীরাকে ছেড়ে দিয়ে বলে, আমার একটু পানি খাওয়াও তো, টায়ার্ড লাগছে অনেক। আচ্ছা তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। নীরা আকাশের জন্য পানি আনতে চলে যায়। এদিকে আকাশ বসে বসে ভাবছে নীরা কি কারণে এসব কর্মকাণ্ডের সাথে জড়িত। নীরার সাথে তার যখন দেখা হয়েছিল তখন নীরা স্টেশনে অসহায়ের মতো বসেছিল। সেই অসহায় মেয়েটা এরকম রূপ দেখতে পাবে আকাশ কখনো ভাবতে পারেনি। হিসেব মিলছে না আকাশের কোনোভাবেই। সে প্রথমকার আচরণ আর তার অগোচরে থাকা নীরা আচরণের মাঝে আকাশ পাতাল তফাৎ। আকাশ নীরাকে নিয়ে বসে বসে ভাবছে। এরই মাঝে নীরা পানি নিয়ে আকাশের সামনে উপস্থিত হয়। আকাশের ভাবনায় অবসান ঘটে। নীরার হাত থেকে পানি নিয়ে তৃষ্ণা মেটায়। পানি খাওয়া শেষ করে নীরার দিকে এক ঝলক ভালো করে তাকায়। আকাশ ভিতরে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে সে সমস্ত প্রশ্ন নিজের ভিতরে দমিয়ে রাখে। আকাশ আপাতত নীরাকে কোনো প্রকার প্রশ্নের সম্মুখীন করতে চাচ্ছে না, যদিও বা নীরার কাছে সমস্তটা জানার ইচ্ছে ছিল, কিন্তু নীরার কান্নারত চেহারা সবকিছুকে উলটপালট করে দিয়েছে। সে কারণে আকাশ বিষয়টাকে আপাতত এড়িয়ে দিয়েছে। সোফায় বসে রয়েছে আকাশ। নীরাও আকাশের পাশে বসে আছে। আকাশের মুখে কোনো কথা নেই, আনমনে কি সব যেন ভাবছে সে। নীরা আকাশকে এমন চুপচাপ দেখে বলে, কি হলো, এমন চুপচাপ হয়ে কি ভাবছো? না মানে কিছু না। তাহলে এমন চুপচাপ কেন? এমনিতেই। কি হলো, আমি বলতে পারো। না তেমন কিছুই না। আচ্ছা নীরা, তোমাকে একটা কথা বলি। বলো। ধরো কোনো মানুষকে আমি বিশ্বাস করলাম, কিন্তু পরবর্তীতে সে গিয়ে আমার বিশ্বাসের অমর্যাদা করলো, তখন আমার কি করা উচিত? নীরা আকাশের প্রশ্নে থতমত খেয়ে ওঠে। চোখে মুখে ভয়ের ছাপ নীরার। প্রশ্নের উত্তরে কিছু বলার বদলে লাগাম লেগেছে নীরার মুখে। অপরদিকে আকাশ নীরার কাছে কোনো উত্তর না পেয়ে নীরাকে বলে, কি হলো, কিছু বলছো না যে? না মানে আসলে কি? আমার মতে কেন বিশ্বাস ভঙ্গ করেছে সেটার কারণ জানা উচিত। যথাযথ কারণ না থাকলে তুমি তখন নিজের মতন সিদ্ধান্ত নিবে। কিন্তু কি হয়েছে বলো তো?
না মানে আসলে অফিসে একজনকে ভালো মনে করতাম, কিন্তু সে আমার সামনে ভালো সেজে থাকলেও পেছনে পেছনে কারসাজি করে বেড়ায়। আকাশ নিয়ে প্রশ্নের উত্তরে সাজিয়ে গুছিয়ে অনেকগুলো মিথ্যে কথা বলে। আকাশের অফিসে এমন কেউ নেই যে কিনা আকাশের পিছনে পিছনে কিছু বলবে বা করবে। সে আসলে নীরার কাছ থেকে সত্যিটা লুকানোর জন্য এসব বানিয়ে বানিয়ে বলেছে। নীরা আকাশের কথাগুলো শুনে বলে, তুমি চাপ নিও না, যে যেমন করবে তেমন ফল পাবে। আচ্ছা থাকো, আমি গোসল করে আসি। আচ্ছা। আকাশ গোসল করতে চলে যায়। আকাশের সচ্ছল মানসিকতা নীরার ব্যাপারে জানার পর থেকে কেমন যেন অন্যরকম হয়েছে। কিছু সময়ের মাঝে গোসল শেষ করে এসে বারান্দায় গিয়ে দাঁড়ায়। আকাশে গোসল শেষ করে বারান্দায় গিয়ে দাঁড়ানোর কিছু সময়ের মাঝে নীরা চা নিয়ে আকাশের কাছে হাজির হয়। আকাশ নীরা হাত থেকে চা নিয়ে খেতে আরম্ভ করে। নীরা আকাশকে চা দিয়ে বারান্দা থেকে চলে যায়। দেখতে দেখতে রাত হয়। আকাশ নীরার সাথে রাতের খাওয়া দাওয়া শেষ করে নীরাকে কিছু না বলে চুপচাপ নিজের মতন সোফায় গিয়ে শুয়ে পড়ে। নীরা খাবারের থালা বাসন গুছিয়ে ঘুমানোর জন্য রুমে গিয়ে যখন আকাশকে দেখতে পায় না, তখন সে আকাশের খোঁজে রুম থেকে বেরিয়ে আসে। রুম থেকে বের হওয়ার পর নীরা দেখে আকাশ সোফায় ঘুমিয়ে আছে। আকাশের হুট করে এভাবে সোফায় ঘুমাতে দেখে নীরার মনে কু ডাকতে শুরু করে। নীরার কেমন জানি মনে হচ্ছে আকাশের কিছু একটা তো হয়েছে, না হয়তো সে অফিস থেকে ফিরে আসার পর এমন অদ্ভুত আচরণ কেন করছে। হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নীরার মধ্যে। সেই সাথে তার গোপনে থাকা বিষয় নিয়ে প্রচন্ড ভয় হচ্ছে তার। তবে সঠিক কি হয়েছে সেটা আন্দাজ করতে পারছে না নীরা। কয়েক সেকেন্ড বিষয়টা নিয়ে ভেবে সোফায় জায়গা না থাকা সত্ত্বেও সোফায় গিয়ে আকাশের উপরে শুয়ে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখে। নীরার এমন আচরণে আকাশের ঘুম ভেঙে যায়। সবেমাত্র একটু আগেই আকাশের চোখে ঘুম এসেছিল, কিন্তু নীরার আচরণে আকাশের ঘুম ভেঙে যায়। আকাশ ঘুম ভেঙে যাওয়ার পর নীরাকে তার বুকের উপর দেখতে পেয়ে বলে, কি হলো নীরা, তুমি এত বড় খাট ফেলে এখানে এসে কেন শুয়েছ? খাটের জায়গার কি অভাব পড়েছে নাকি? আকাশের কথা শুনে নীরা বাচ্চাদের মতো কান্না করে দিয়ে বলে, তো কি করব, তুমিও খাট ফেলে এখানে এসে কেন শুয়েছো? তুমি কি জানো না তোমার সাথে না ঘুমালে আমার কেমন একটা ঘুম আসে না? এমনিতে এসে শুয়েছি, যাও কান্না বন্ধ করে খাটে গিয়ে শুয়ে পড়ো। তোমাকে ছাড়া আমি একা খাটে ঘুমাতে চাচ্ছি না। হয় তুমি আমার সাথে গিয়ে ঘুমাবে, না হয়তো আমি এভাবেই তোমার শরীরের উপর ঘুমাবো। আকাশ আর এই বিষয়ে কিছু বলে না। নীরার বায়নাটা মেনে নেয় যাতে করে নীরা কিছু বুঝতে না পারে। নীরাকে সাথে নিয়ে খাটে গিয়ে শুয়ে পড়ে। নীরা খাটের শোয়ার পরে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। নীরা আকাশকে স্পর্শ করে মনটাকে শান্ত করার চেষ্টা করছে। আকাশ এবারও কিছু বলে না, উল্টো সেও স্বাভাবিকভাবে নীরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে চলে যায়। অফিসে যাওয়ার পর কাজকর্ম করা অবস্থায় আজকেও হিয়ার আগমন ঘটে। হিয়া আকাশের কাছে এসে চুপচাপ আকাশের পাশে একটা চেয়ার নিয়ে বসে আকাশে কাজকর্ম দেখছে। হিয়ার মাঝে আজকে কেন চঞ্চলতা নেই। আকাশ হিয়ার এমন নীরবতা দেখে কাজকর্ম থামিয়ে দিয়ে হিয়াকে বলে, কি হলো আজ এমন চুপচাপ যে? আসলে তোমাকে কিছু বলতে চাচ্ছিলাম, তবে কিভাবে বলবো সেটা বুঝে উঠতে পারছিলাম না, কারণ প্রায় আমি তোমাকে বিরক্ত করি। কিন্তু আজ বিরক্ত না করে অন্যভাবে আসলে কিছু বলতে চাইছিলাম। বলো, কি বলবে? মেঘ, আমাকে কি একটা সুযোগ দেওয়া যাবে না তোমার জীবনে? বিশ্বাস করো, আমি কিছু চাইবো না। তুমি আমার বাবার অফিসে চাকরি করো, সেটা নিয়ে আমি তোমাকে কখনো বড় গলায় কিছু বলবো না। তুমি আমায় যেভাবেই রাখবে আমি সেভাবেই তোমার কাছে থাকবো। প্লিজ আমাকে একটা সুযোগ দিবা? আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই মেঘ। হিয়া, আমি কিছু জিনিস নিয়ে অনেক চিন্তিত। আমার মাথা আসলে সেভাবে কাজ করছে না। তবে তারপরেও কিছু কথা বলি। মানুষের জীবনে একজন নারীর অবশ্যই প্রয়োজন। আমার জীবনেও কিন্তু ব্যতিক্রম নয়। তবে আমাকে কিছুটা সময় দিতে হবে তোমার, কারণ আমি একটা বিশ্বাসের জায়গা থেকে ধোঁকা খেতে চলেছি। আমার সেই বিশ্বাসটা নষ্ট করে যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়, তাহলে সেদিনই আমি বিয়ে করে নেব। তবে তোমাকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আমি অপেক্ষা করব। তবে একটা কথা বলো তো, তুমি কি কাউকে ভালোবাসো? পুরোপুরি এমনটা নয়, আবার এমনটাই। দেখো মেঘ, আমি কয়দিন কেন, তুমি আমাকে যতদিন বলবে আমি অপেক্ষা করতে প্রস্তুত। তবে যে কোনো ভাবে আমার তোমাকেই চাই। হিয়া, আমাকে সময় দাও। ঠিক আছে, সময় দিলাম। আপাতত আর তোমাকে বিরক্ত করব না, আমি চললাম। হিয়া চলে যায়। কিছু সময় পর আকাশের ডাক আসে হিয়ার বাবার কেবিন থেকে। আকাশ হিয়ার বাবার কাছে যায়। হিয়ার বাবা আকাশকে চেয়ারে বসতে বলে, ম্যাক, তোমাকে জরুরি কিছু কারণে ডেকেছি। জি স্যার, বলেন। দেখো ম্যাক, আমি সোজাসুজি বলছি, আমার মেয়ে তোমাকে অনেক পছন্দ করে। গতকাল সে তোমার কারণে আমার কাছে এসে কান্না করেছে। দেখো বাবা, আমি চাই তুমি আমার মেয়েটাকে আপন করে নাও। তোমার কি আছে কি নেই সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তবে তুমি যদি আমার মেয়েটাকে আপন করে নাও, আমি তোমার যা যা লাগে সবকিছু দিয়ে দিব।
আমি শুধু আমার মেয়েটাকে ভালো দেখতে চাই। আকাশ ভাবনায় পড়ে যায়, কিছু বলবে বুঝে উঠতে পারছে না। সে নীরার প্রতি আসক্ত, কিন্তু নীরার সত্যতা জানার পর থেকে সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। নীরাকে সে কিভাবে আপন করে নেবে? তবে তার জীবনে একজন নারীকে প্রয়োজন, যে তার দেখাশোনা করবে, কিন্তু সেই মানুষটা কাকে বানাবে সেটাই সে বুঝে উঠতে পারছে না। একদিকে যাকে সে পছন্দ করত সেই নীরা বিশ্বাসঘাতকতা করেছে। আগে না নীরাকে সে কেন জানি মন থেকে মানতে পারছে না, আবার তার মায়া মন থেকে ছাড়তেও পারছে না। অপরদিকে হিয়া তাকে পছন্দ করে, হিয়াকে সে আপন করতে পারছে না। অন্যরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে সে কারণে হিয়ার বাবার কথার উত্তরে চুপ করে থাকে। হিয়ার বাবা আকাশকে চুপ করে থাকা দেখে বলে, ম্যাগ, আমি তোমায় জোর করব না, তুমি সময় নাও। হিয়া আমায় বলেছে তুমি নাকি সময় চেয়েছো। তবে ম্যাগ, তুমি আমার মেয়েটার মন রক্ষা করলে আমি অনেক খুশি হব। স্যার, আমি আপাতত কিছু বলতে পারছি না। আমার সিদ্ধান্ত আমি পরে জানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। আকাশ হিয়ার বাবার সাথে কথা বলা শেষ করে কেবিন থেকে চলে আসে। কেবিন থেকে ফিরে এসে বসে বসে কাজ করছে। এমন সময় কম্পিউটারে গতকালের ন্যায় আবারও নীরাকে দেখতে পায় আকাশ। নীরা গাড়ির ভিতর থেকে আবারও ড্রেসটা নিচ্ছে। আকাশ ক্যামেরার নীরাকে দেখার সাথে সাথে কিছু একটা পরিকল্পনা করে। অফিসে কাজ বন্ধ করে গার্ডদের চোখে কোনোভাবে ফাঁকি দিয়ে সাথে সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অপরদিকে নীরার আজকে শেষ দিন মিশন কমপ্লিট করার। যে কোনো মূল্যে তার আজকে মিশনটা কমপ্লিট করতে হবে। নীরা ড্রেসটা পরে বাসা থেকে বেরিয়ে যায়। কয়েক ঘন্টার মধ্যে নীরা মিশনটা শেষ করে ফেলে। নীরার ড্রেসের উপরে রক্ত লেগে আছে। রাস্তায় কোনোভাবে ড্রেস পরিবর্তন করা সম্ভব নয়, তাই সে মিশন শেষ করে বাসায় পৌঁছে ড্রেসটা পরেই চাবি দিয়ে দরজা খুলে বাসার ভিতর প্রবেশ করে। কিন্তু বাসার ভিতরে প্রবেশ করতে দেখে আকাশ সোফায় বসে আছে। আকাশকে হুট করে এভাবে বাসার ভিতরে বসে থাকতে দেখে চোখ জোড়া সোজা কপালে উঠে যায় নীরার। কলিজা খুব জোরে মোচড় দিয়ে ওঠে নীরার। হাত পা থরথর করে কাঁপতে শুরু করে, সেই সাথে গলার শব্দ যেন শুকিয়ে যাচ্ছে। নীরা বুঝে উঠতে পারছে না কি করবে। সে নিচের দিকে তাকিয়ে আছে। এলাহির মতো এত বড় একজন মাফিয়াকে শেষ করে দিয়ে এসেছে, অথচ আকাশের মতন সামান্য একটা মানুষের চোখে চোখ মিলিয়ে কথা বলার সাহস পাচ্ছে না। নীরা ভয় শেষ। অপরদিকে আকাশও অবাক নীরার এই ভয়ানক রূপ নিজের চোখের সামনে দেখতে পেয়ে। তবে মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে নীরাকে বলে, কাকে শেষ করে এসছো? হ্যাঁ? নীরা আকাশের কথার কোনো উত্তর দেয় না। আকাশ কথার কোনো উত্তর না পেয়ে আবার নীরাকে বলে, চুপ করে থেকে বিষয়টাকে এড়িয়ে যেতে চাইলে কিন্তু তুমি সেটা পারবে না নীরা। তোমার পোশাকের উপর লেগে থাকা রক্ত স্পষ্ট বলে দিচ্ছে তুমি কাউকে চিরতরে ঘুম পাড়িয়ে এসছো। নীরা, আমার কথা জবাব দাও, কাকে শেষ করে এসছো তুমি? নীরা বাধ্য হয়ে মুখ খুলে, কারণ একে তো তার সত্যিটা আকাশের সামনে চলে এসেছে, তার উপরে চুপ করে থাকলে এটা চরম অন্যায় হবে। তাই সে আকাশের কথার প্রত্যুত্তরে বলে, মাফিয়া এলাহিকে। নীরা, আমি তোমাকে চাঁদ ভেবেছিলাম, কিন্তু তুমি সূর্যের মতো উত্তাপ একটা নক্ষত্র, সেটা আমি কখনো কল্পনাও করিনি। তোমায় নিয়ে ধারণা ছিল একরকম, কিন্তু পরিশেষে এসে দেখতে পাচ্ছি তোমার রূপ একদম আমার ধারণার বিপরীত। আমি শুরুতে এক অসহায় নারীকে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি অসহায় তুমি নও, অসহায় আমি। আমার দেখা সেই শুরুর নীরা আর এখনকার নীরার মধ্যে এতটাই পার্থক্য বের হবে, সেটা আমি কোনো কালেও কল্পনা করিনি। মেঘ, আমায় ক্ষমা করে দাও, আমি আসলে তোমাকে কষ্ট দিতে চাইনি। নীরা, তোমার মতো মানুষ আমার কাছে ক্ষমা চাওয়াটা সাজে না। সুতরাং ক্ষমা না চেয়ে সত্যি করে বলো তুমি কে, কি তোমার আসল পরিচয়? মেঘ, এভাবে বলো না প্লিজ। নীরা, তুমি আমার করার প্রশ্নের উত্তর দাও। আপাতত বেশি কিছু আমি শুনতে চাচ্ছি না। আচ্ছা বলছি, কলকাতায় বড় একজন মাফিয়ার মেয়ে আমি এই দেশে এসেছি আমার বাবার কিছু মিশন কমপ্লিট করতে। তার মানে এতদিনে তোমার সমস্ত কিছুই ছলনা ছিল? তবে বিশ্বাস করো, আমি সবকিছুতেই ছলনা করলেও তোমার কোনো বিষয় নিয়ে আমি কখনো ছলনা করিনি। আমি তোমার জন্য সবসময় আন্তরিক থেকেছি, সবকিছু করেছি। নীরা, হাসি আসছে তোমার কথা শুনে আমার। যেখানে তোমার সবকিছুই মিথ্যে ছিল, অসহায় হয়ে স্টেশনে বসে থাকা, আমার সাথে ছলনা করে আমার বাড়িতে আসা, সেখানে আমার জন্য যা করেছো, যেসব আন্তরিকতা থেকে করেছো, সেটা আমি বিশ্বাস করবো তুমি কি করে ভাবো? মেঘ, মানুষ সবসময় মিথ্যে বলে না। হ্যাঁ, আমি তোমায় ধোকা দিয়েছি, তবে বিশ্বাস করো তোমার বিষয় নিয়ে আমি কোনো ধোকাবাজি করিনি। রেল স্টেশনে বসে থাকা আমার একটা প্ল্যান ছিল, পল্লীতে যাওয়াও আমার একটা প্ল্যান ছিল। আমার টার্গেট ছিল যে কোনো একটা মানুষের বাসায় আশ্রয় নিয়ে নিজের কাজকর্ম করব, কারণ আমি ওপার বাংলার মেয়ে। নিজের মতন এই দেশ থেকে মিশন করা আমার জন্য অনেকটা কঠিন। সে কারণে আমি প্ল্যানটা ওভাবে সাজিয়েছি। এরপর তুমি আমায় তোমার বাড়িতে নিয়ে আসো। হ্যাঁ, শুরুতে সবকিছু প্ল্যান মতন হয়েছে, কিন্তু তোমার বাড়িতে আসার কিছুদিন পর থেকে তোমার উপরে আমার এক অদ্ভুত ভালো লাগা জন্ম নেয়। যেখানে ছেলেরা মেয়ে দেখলে উকিঝুঁকি মারে, সেখানে তুমি আমাকে উন্মুক্ত পেয়েও কাছে আসুনি, উল্টো আমি জোর করে আমার কাছে এনেছি। আমার জীবনে বহু মানুষ আসতে চেয়েছে, কিন্তু আমার মন কখনো সায় দেয়নি। তবে তোমার ব্যক্তিত্ব দেখে আমি নিজেই তোমার উপরে দুর্বল হয়ে গেছি।
মেঘ বিশ্বাস করো, আমি ধোকাবাজি করলেও আমি মন থেকে তোমার সাথে মিশেছি। তুমি কি করে ভাবো কি করে বলো আমায়? নীরা, তুমি যেটা যেভাবে করো না কেন, তোমার জন্য আমার বিশ্বাসের ভান্ডার ফুরিয়ে গেছে। আর সত্যি করে বলতে গেলে তুমি শুধু আমার উপরে দুর্বল হয়েছে এমন তো নয়, আমিও তোমার উপর দুর্বল হয়েছি। তবে তোমার মতো এমন কুৎসিত জগতের মানুষকে আমার জীবনে সারা জীবনের জন্য জায়গা দেওয়া আমার পক্ষে অসম্ভব। আমি সাধারণ একজন মানুষ, আমি চাই আমার জীবন সঙ্গীও সাধারণ হবে। তোমার মতো মানুষ আমার সাথে কখনোই মানাবে না, আর না আমি মেনে নেব। আমি এজন্যই বলি, তুমি আমার জীবনে আসার পর থেকে এমন অদ্ভুত কাণ্ড কেন ঘটছে? মেঘ প্লিজ, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না। নীরা, তুমি নিজের খারাপ পরিণতি নিজে ডেকে এনেছো, আমার কোনো দোষ নেই এতে। আচ্ছা, একটা কথা বলো তো, সেই শুরুর দিকে সুটবুট পরিধান করা লোকগুলো কাকে দেখে পালিয়ে গিয়েছিল? আমাকে দেখে, কারণ তারা আমাদের দলের লোক ছিল। তারা আমার সাথে কথা বলতে এসেছিল, কিন্তু তোমাকে দেখে ওইভাবে চলে গিয়েছিল। তা তো আমি এখন বুঝতেই পারছি। আচ্ছা, আমার অ্যাকাউন্টে 2 কোটি টাকা কে দিয়েছে? নিশ্চয়ই তুমি। নীরা, আমার চকচকে বা হাইফাই জীবনযাপন করার কোনো ইচ্ছে নেই। আমার না তোমার মতো কুৎসিত জগতের মানুষের সাথে অশান্তির জীবন কাটানোর কোনো ইচ্ছে আছে। আমি স্বাভাবিক জীবনযাপন করতে চাই। তুমি অনুগ্রহ করে আমায় দেওয়া টাকাগুলো ফিরিয়ে নিয়ে যাও, সেই সাথে আমার জীবন থেকেও চলে যাও। আমি চাই না তোমার মতো ঝামেলায় যুক্ত মানুষের সাথে জীবন কাটাতে। মেঘ, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আমি স্বীকার করছি আমি ভুল করছি, তবে বিশ্বাস করো, তোমাকে ছাড়া থাকবো সেই ধারণা 1 সেকেন্ডের জন্য আমি করতে পারি না। মীরা, তোমার ইমোশনের কোনো দাম তুমি আপাতত আমার কাছ থেকে পাবে না। তোমায় নিয়ে আমার আর কোনো পরিকল্পনা নেই, আর তোমায় আমি সাহায্য করেছি। আমি তোমার বিষয়ে কখনো কাউকে কিচ্ছুই বলবো না। তবে তুমি এখন আমার সাহায্যের প্রতিদান দাও। আমার কথাটাকে মেনে নিয়ে আমার জীবন থেকে চলে যাও, প্লিজ। নীরা আর কিছু বলে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে দৌড়ে আকাশের রুমের ভিতরে ঢুকে ভিতর থেকে দরজা আটকে দেয়। অল্প সময় পেরিয়ে যায়, কিন্তু নীরা দরজা খোলে না। আকাশও আর সেভাবে তোয়াক্কা করে না। নীরাকে রেখে বাসা থেকে বেরিয়ে আবার অফিসে চলে যায়। এদিকে নীরা রুমের দরজা আটকে কান্না করছে। নীরা নিজেকে কোনোভাবে শান্ত করতে পারছে না। তার ভাবতে কষ্ট হচ্ছে, গতকালকেও তার আর মেঘের একটা সুন্দর সম্পর্ক ছিল, কিন্তু আজ সেই সম্পর্ক ফাটল ধরেছে। নীরার কান্নার গতিবেগ ক্রমশই বেড়ে চলছে। কান্নার পাশাপাশি পাগলের মতো ছটফট করছে নীরা রুমের ভিতর। কি করলে সবটা আগে নাই ঠিক হবে, নীরা সেটার রাস্তা খুঁজে বের করছে, চেষ্টা করছে, তবে কিছুই তার মাথায় কাজ করছে না। এভাবে কিছুটা সময় যাওয়ার পর নীরার ফোনটা বেজে ওঠে। নীরা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে তার বাবা ফোন দিয়েছে। নীরা সাথে সাথে ফোন রিসিভ করে ফুপে ফুপে কেঁদে ওঠে। নীরার কান্নার আওয়াজ শুনে নীরার বাবা বলে ওঠে, আমায় কি হয়েছে, কাঁদছো কেন? তোমার তো খুশি হওয়ার কথা, তুমি 1 সপ্তাহে 2টো মিশন কমপ্লিট করেছো। হ্যাঁ, আমি অনেক খুশি, এ কারণেই কাঁদছি। আপনার 1 সপ্তাহে 2টো মিশন কমপ্লিট করার চক্করে আমার সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে। যাকে বাঁচানোর জন্য আমি আপনার কথা মতন 2টো মিশন কমপ্লিট করেছি, সেও তো বেঁচে গিয়েছে, কিন্তু আমি শেষ হয়ে গিয়েছি। আমি যদি ধীরে সুস্থে প্ল্যান করে সবটা করতাম, তাহলে আজকে মেঘ কিছুই জানতে পারতো না, আর আমার এত বড় ক্ষতিটাও হতো না। তাড়াহুড়ায় আমার সবকিছু রসাতলে গেল। সে আমায় ভুল বুঝে দূরে চলে গেল। আমায়া, তোমার মতন মানুষকে ইমোশনাল হওয়াটা মানায় না। যেটা হয়ে গেছে সে বিষয়ে চিন্তা না করে ভালো থাকার চেষ্টা করো, আর সেটা সম্ভব না হলে ভালো থাকার অভিনয় করো। আমায়, তোমার বাস্তব হলে অভিনয় করা শিখতে হবে, কারণ এই পৃথিবীটা একটা নাট্যমঞ্চ, আর প্রতিটা মানুষ এক একজন অভিনেতা। এখানে সবকিছুই হয়। আর অন্তত মানুষকে তোমার ক্ষতটা বুঝতে দিও না, তাহলে মানুষ তোমায় আরো পেয়ে বসবে। আমি পারবো না এত অভিনয় করতে। আমার এই মানুষটাকে প্রয়োজন। সারা জীবন মেয়ে হয়েও ছেলের অভিনয় করে এসেছি, কখনো সেভাবে ভাবিনি আমি মেয়ে হয়ে ছেলের কাজকর্ম কেন করছি। আমার পক্ষে আর সম্ভব নয়। আমার মেঘকে চাই। আপনি কিভাবে তাকে আমার কাছে ফিরিয়ে দিবেন সেটা আপনি জানেন। আমি শুধু মেঘকে চাই। আমি যদি তাকে না পাই তাহলে কি যে করব সেটা কিন্তু কারোর ধারণা নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। নীরার বাবা ফোন রেখে দেয়। নীরা ফোন রেখে দিয়ে আবারও কান্না ভেঙে পড়ে। অপরদিকে আকাশ অফিসে পৌঁছে হিয়াকে ফোন দিয়ে হ্যাঁ বলতে সম্মতি জানিয়ে দেয়। হিয়া আকাশের সম্মতি জানার পর মুখ বাঁকিয়ে একটা হাসি দিয়ে তার সাথে সাথে থাকা কাউকে বলে তার শিকার ফাঁদে পা দিয়ে ফেলেছে, এবার তাকে শুধু হালকা করার পালা। হিয়ার কথা শুনে হিয়া যাকে কথাটা বলেছে সেও একটা বাঁকা হাসি দেয়। হিয়া আরো কিছুটা সময় সঙ্গে থাকা মানুষের সাথে কথাবার্তা বলে তার থেকে বিদায় নিয়ে তার বাবার অফিসের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে আকাশ অফিসে বসে বসে কাজ করছে। আকাশের মন বিশাল খারাপ। নীরার সত্যিটা জানার পর তার উপরে রেগে হিয়াকে তো সে হ্যাঁ বলে দিয়েছে, কিন্তু মন থেকে নীরাকে সে কোনোভাবেই সরাতে পারছে না। এতদিন মানুষটার সাথে সে একদম মিশেছিল, কিন্তু আজ হুট করেই মানুষটাকে জীবন থেকে সরিয়ে দেওয়ার মতন কঠিন একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে, সেটা যেন আকাশের মন পুরোপুরি ভাবে মানতে পারছে না। মনের ভিতরে এখনো নীরা অনেকখানি জায়গা জুড়ে অবস্থান করে বসে আছে।
আকাশ কখনই চায়নি নীরাকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে, এমনকি এখনো সে চায় নীরা তার জীবনে থাকুক, কিন্তু নীরার আড়ালে থাকা দুর্ধর্ষ রূপ বা চেহারাটা মাঝপথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আকাশের পক্ষে নীরার এই রূপটাকে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। একে একে 3টা মানুষের জীবন থামিয়ে দিয়েছে নীরা। শুধু আকাশ কেন, আকাশের জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো নীরার এই জিনিসটাকে কখনোই মেনে নিবে না। আকাশের মনের মধ্যে থাকা অশান্তি আকাশের কাজের গতিকে থামিয়ে দিয়েছে। আকাশ কাজ করছে ঠিকই, কিন্তু পুরোপুরি মনোযোগ সহকারে কাজ করতে পারছে না। এভাবে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর হিয়ার আগমন ঘটে। আকাশ হিয়াকে দেখেও না দেখার ভান করে কাজ করছে। ইচ্ছে হচ্ছে না তার হিয়ার সাথে কথা বলতে। আসলে আকাশের ভিতরে থাকা অশান্তি আকাশের মনের সচ্ছলতাকে তাড়িয়ে দিয়েছে। আকাশ চুপচাপ কাজ করছে, আর হিয়া আকাশের কাছে আসার পরেই কোনো কথাবার্তা ছাড়া আকাশের কোলের উপরে গিয়ে শৈল ঘেঁষে বসে। আকাশ হিয়াকে দেখে চুপ থাকলেও এবার সে আর চুপ থাকে না। হিয়া তার কোলে বসার পরক্ষণে হিয়াকে বলে, হিয়া, এটা কি করছো? কোল থেকে ওঠো আমার। না, আমি উঠবো না। এটা কেমন কথা হিয়া? বলা নেই ক নেই, হুট করে এভাবে কোলের উপরে এসে বসেছো কি কারণে? মন চেয়েছে তাই বসেছি। হিয়া, তোর মন চেয়েছে বলেছে আমিও এটাকে মেনে নেবো সেটা কিন্তু না। আমার কোল থেকে উঠে দাঁড়াও তুমি। আরে তুমি এমন করছো কেন মেঘ? তুমি তো আমাকে হ্যাঁ বলে দিয়েছো, আর জলদি আমরা সারা জীবনের জন্য এক হয়ে যাব। তাহলে সমস্যা কই তোমার কোলে বসতে? আমি হ্যাঁ বলেছি সেটা ঠিক আছে, তবে আমাদের এখনো বিয়ে হয়নি, সুতরাং আমরা এভাবে ঘনিষ্ঠ হয়ে চলাফেরা করতে পারি না। মেঘ, এত ঘনিষ্ঠ কখন হলাম? জাস্ট কোলেই তো বসেছি। এই সামান্য বিষয়ে এমন করছো কেন? অনেক মানুষ তো বিয়ের আগেও মেলামেশা করে বসে। এদিক সেদিক তো দেখি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কত ঘনিষ্ঠ ভাবে মেলামেশা করছে। আচ্ছা, আর আমরা তো সামনে বিয়ে করতেছি। তাদের বেলায় যেখানে তার সমস্যাই মনে করছে না, সেখানে আমি ফিউচার হাজবেন্ডের কোলেই বসেছি। এতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? হিয়া, এখানে বিষয়টা মানুষের না, বিষয়টা আমাদের। সুতরাং মানুষ কি করে সেটা দিয়ে আমাদের কোনো কাজ নেই, আমরা আমাদেরটাই দেখবো। এবার কোল থেকে ওঠো, আমার এসব পছন্দ না হিয়া। আচ্ছা ঠিক আছে, উঠতেছি। এত হাইফার হতে হবে না তোমাকে। হিয়া কোল থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে মনে মনে ভাবে, একবার শুধু তাদের বিয়েটা হোক, তখন শুধু কোলে নয় ঘাড়ের উপরে বসে সে তার ঘাড় ধরে মটকাবে। এখনকার মতে সে আকাশের কথা মেনে নিয়েছে, কিন্তু বিয়ের পর এসবের পাকাপোক্ত হিসাব নিকাশ করবে সে। হিয়া কোল থেকে পাশে উঠে দাঁড়ায়। অপরদিকে হিয়া কোল থেকে উঠে দাঁড়ানোর পর আকাশ হিয়াকে বলে, কি কারণে এসছো? কোনো প্রয়োজন আছে কি আমার কাছে তোমার? আজব তো, তুমি এভাবে কেন কথা বলতেছো মেঘ? তোমার ঘনিষ্ঠ হয়ে বসাটা পছন্দ না সেটা মানলাম, কিন্তু তোমার সাথে কথা বলতে আসাটাও কি তোমার অপছন্দ নাকি? না মানে এমন কিছু না। আচ্ছা বলো, কি মনে করে এলে অফিসে? কি মনে করে আবার তোমায় দেখতে এসেছি? এত বড় একটা সুসংবাদ পেয়ে তোমার সাথে এসে কি করে দেখা না করি, তাই চলে এসেছি। ও আচ্ছা। আচ্ছা শোনো, আমি অফিসে আসার পর বাবার সাথে দেখা করেছিলাম। বাবা তোমাকে কেবিনে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। চলো, আমিও বাবার কেবিনে যাব। ঠিক আছে। হিয়া আর আকাশ একসঙ্গে হিয়ার বাবার কেবিনে যায়। কেবিনে যাওয়ার পর হিয়ার বাবা আকাশকে বলে, মেঘ, বসো। তোমায় ডেকেছি কিছু কথা বলার জন্য। একটু আগে আমায় তোমার ব্যাপারে জানিয়েছে। আমি অনেক খুশি হয়েছি মেঘ, তুমি রাজি হয়েছে কথা শুনে। যাই হোক, এবার যে কারণে ডেকেছি সেটা শোনো। আমি আমার অফিসের অর্ধেক শেয়ার তোমার নামে করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তুমি তোমার দায়িত্ব বুঝে নেওয়ার জন্য প্রস্তুতি নাও। ক্ষমা করুন স্যার, আমার কিছুই লাগবে না। ওমা, এটা কেমন কথা? সামনে আমার মেয়ে জামাই হতে যাচ্ছ, আমার এতে কিছু থাকতে আমি তোমার জন্য যদি কিছু না করি তাহলে সেটা কি করা হয় বলো? স্যার, আমার কিছুই প্রয়োজন নেই। আমি যেটুকু কামাই রুজি করি আমি এতেই খুশি। আমার আর কিছু দরকার নেই। তবে আমার সাধ্যের বাইরে আপনার মেয়ের যদি কোনো চাহিদা থাকে বা আপনার মেয়েকে যদি কখনো আপনার কিছু দিতে ইচ্ছে হয়, তখন সেটা আপনি দিয়েন। তবে সেটা আপনার মেয়ের জন্য একান্ত হতে হবে। আপনার মেয়ের সাথে আমাকে যুক্ত করলে কিন্তু হবে না। মেঘ, আমি অবাক হচ্ছি তোমার কথাবার্তা শুনে। এই জামানায় মানুষের চাহিদার কোনো শেষ নেই। মানুষ চাহিদার জন্য লুটে পড়ে, আর সেখানে তোমাকে আমি নিজ থেকে দিতে চাচ্ছি, কিন্তু তুমি নিতে নারাজ। মেঘ, বিশ্বাস করো, আমার মেয়েকে চাইলে আমি উচ্চ বংশ থেকে বিয়ে দিতে পারতাম। তবে যেখানেই বিয়ে দিতাম না কেন, তোমার মতন ছেলে বা জামাই আমি কখনোই পেতাম না। আমার মেয়ে আসলে একটা সচ্ছল মনের মানুষকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছে। শুরুতে হিয়া যখন তোমার কথা আমায় বলে, তখন বিষয়টার উপর আমি পুরোপুরি সন্তুষ্ট ছিলাম না।
তবে এখন আমার বিন্দু পরিমাণও কোনো আপত্তি নেই। আমি এখন এক পায়ে রাজি। তুমি শুধু বলো কবে বিয়ে করছো আমার মেয়েকে। তোমায় বিয়ে নিয়ে কোনো টেনশন করতে হবে না, বিয়ের সমস্ত কিছু আমি দেখে নিব। স্যার, আমার আর কয়েকটা দিন সময় প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তুমি সময় নাও, যখন তোমার সময় হবে তখন তুমি শুধু হিয়াকে জানিয়ে দিও। ঠিক আছে স্যার, এবার তাহলে আমি যাই। ঠিক আছে, যাও। আকাশ হিয়ার বাবার কেবিন থেকে চলে এসে নিজের কাজে লেগে পড়ে। একবারে উঠে যাওয়া ছাড়াই অফিস ছুটি হওয়ার আগ অব্দি এক বসায় কাটিয়ে দেয়। দুপুরে খাওয়া দাওয়াও সে করেনি। মনে অশান্তি, খাবার কি করে গলা দিয়ে নামবে তার। এ কারণে সে দুপুরে না খেয়ে কাটিয়ে দিয়েছে। বিকেলে অফিস ছুটির পর অফিস থেকে বেরিয়ে যায়। গার্ডরা আকাশকে দেখে গাড়ির দরজা খুলে দেয়, কিন্তু আকাশ সেটা তোয়াক্কা না করে রিকশায় উঠে বসে। গার্ডরা বেশি একটা জোর করে না, কারণ গার্ডরা অবগত হয়েছে যে আকাশ যে সমস্ত সত্যি জেনে গিয়েছে সেসব বিষয় নিয়ে। এই কারণে গার্ডরা জোর করে না। তবে আকাশের রিকশার পিছনে পিছনে আকাশকে অনুসরণ করতে থাকে, যাতে করে কোনো সমস্যা হলে তারা গিয়ে যে কোনো সাহায্য করতে পারে। আকাশের পিছনে পিছনে গার্ডরা বাড়ি অব্দি যায়। আকাশ বাড়ি পৌঁছে দরজা খুলে ভিতরে ঢুকে। নীরা আকাশের রুমের জানালার পাশে বসে আনমনে হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আকাশ বাড়ি পৌঁছে রুমে ঢোকার পর নীরাকে দেখে বলে ওঠে, কি হলো, তুমি এখন বাড়ি থেকে যাওনি? আকাশের কথা শুনে নীরা মলিন চেহারা নিয়ে আকাশের দিকে অসহায়ের মতন তাকায়। একটু আগে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে থাকা অবস্থায়ও নীরার চেহারা মলিন ছিল। বর্তমানে আকাশের কথা শুনে আগের তুলনায় আরো বেশি মলিন হয়ে গেছে। তবে আকাশের এই বিষয় নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। অন্য সময় হলে হয়তো নীরার এই মলিন চেহারা দেখা মাত্র আকাশের ভিতরে ঘূর্ণিঝড় শুরু হয়েছে।